সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ থেকে আমি অনুরাধা দত্ত। আমি যে বইটি পড়তে যাচ্ছি ভাষা ভাষা কথা, সন্দীপ বন্দ্যোপাধ্যায়। বইটি একটি শক্ত মলাটের স্ট্যান্ডার্ড সাইজের বই। প্রচ্ছদে এই ভাষা কথাটাই নানা ভাষা কথাটাই লেখা রয়েছে সাদা গোলাপি সবুজ একটা ব্যাকগ্রাউন্ডে। ভাষা ভাষা কথা, সন্দীপ বন্দ্যোপাধ্যায়। কারিগর। ভাষা ভাষা কথা, সন্দীপ বন্দ্যোপাধ্যায়। কারিগর। ভাষা ভাষা কথা ব্র্যাকেট স্ট্রে থটস অন ল্যাঙ্গুয়েজ ব্র্যাকেট ক্লোজ বাই সন্দীপ বন্দ্যোপাধ্যায়, অথার। ISBN 9789381640555 55 আবার বলছি 9789381640555। ফোন 9062111111 +910336444411। website www.karigorpublishers.com। email kritkarigor@gmail.com। প্রথম প্রকাশ অক্টোবর 2015। প্রকাশক দেবাশিস সাউ। 35 বি, ক্যানাল ওয়েস্ট রোড, কলকাতা। অক্ষর বিন্যাস কারিগর। প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশের কোনো ধরনের প্রতিলিপি অথবা পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত অমান্য করা হলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুদ্রক বসু মুদ্রণ। 19 শিকদার বাগান স্ট্রিট, কলকাতা 4। গ্রন্থসজ্জা ও বিন্যাস দেবাশিস সাউ। নামলিপি নির্মলেন্দু মণ্ডল। প্রচ্ছদ শঙ্খ বন্দ্যোপাধ্যায়। 335 টাকা। উৎসর্গ শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য। এই ফাইলটি আমি এখানে শেষ করলাম। সূচি। ভূমিকা 2-4টি বাক্য 9। ভাষা ভাষা কথা 11। প্রসঙ্গ ভাষা, অক্ষরের ভাষা 21, মুখের ভাষা প্রাণের ভাষা 31, শব্দের প্রতাপ মুখের বাক্য 45, অস্পষ্ট গোধূলির আকাশ 54, শব্দের আবহ আর ভাষার সীমানা 60, শব্দের ফাঁদ 67, বই পড়া আর লেখাপড়া 72। ভাষা ভাবনা, হাবের মাস আর আমাদের কথাবার্তা 83। ভাষা বাকস্টিন থেকে বার্নস্টাইন 95, হেলেন কেলার আর ভাষার দর্শন 105। ভাষা ও নারী, মেয়েরা লিখবে না 123, আলপনা নারীর লিখন 128, প্রান্তভাষিনীর ভাষা 146, বাঙালির ভাষা চর্চা 153, বিস্তৃত ভাষা তত্ত্ববিদ হেমন্ত কুমার সরকার 162, শিশুতীর্থ ভাষান্তর 173, ভাষালাভ ভাষা নিয়ে এলোমেলো ভাবনা 185, রচনাপঞ্জি 217। ভূমিকা 2-4টি বাক্য। কয়েকটি লেখা গত 10-12 বছরে অবভাস, অনুষ্টুপ, কৌশিকী, 12 মাস, সন্ধিৎসা ইত্যাদি পত্রিকায় বেরিয়েছিল। এই সংকলনের প্রয়োজনে প্রতিটি লেখাই মেরামত করতে হয়েছে। তা সত্ত্বেও কিছু পুনরুক্তি দোষ রয়ে গেল,
কারণ এর বেশি কাটাকুটি করলে লেখাগুলোর অঙ্গহানি হয়ে যেত। পাঠকরা এই ত্রুটি মার্জনা করে দেবেন আশা করি। আমার ভাষা চর্চার পটভূমি এবং শিক্ষা সাক্ষরতার প্রসঙ্গ কেন বারবার এসেছে প্রথম লেখাটিতেই তা বলে দেওয়া হয়েছে, আর কিছু যোগ করার নেই। কয়েকটা দামি লাইব্রেরি থেকে জোগাড় করে দিয়েছিল আমার মেয়ে জাগরী। দু একটা সংস্কৃত শব্দের অর্থ বলে দিয়েছেন আমার স্ত্রী চন্দ্রা মুখোপাধ্যায়। অন্যভাবে সাহায্য করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়। শ্রী দেবাশিস সাউ এবং কোট কারিগর আনকোট বন্ধুদের ধন্যবাদ জানাই। সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এই ফাইলটি এখানে শেষ করলাম। পৃষ্ঠা 11। ভাষা ভাষা কথা। বছর 15-20 আগে আমি ভাষা তত্ত্ব নিয়ে কিছুদিন পড়াশোনা করেছিলাম। ধ্বনিতত্ত্ব অন্যয় তত্ত্বর মতো প্রকরণগত দিক নয়, ভাষা আর সমাজ, সমাজ ভাষা তত্ত্ব, ভাষার দর্শন, এইসব বিষয়েই ছিল আমার আগ্রহ। বেশ কয়েক বছর ধরে অনেকগুলো বই পড়ে আমার ধ্যান ধারণা সব ওলটপালট হয়ে যায়। ভাষা মানে ভাবের বহন, ভাব প্রকাশের মাধ্যম, এই রকমই তো জেনে এসেছি ছোটবেলা থেকে। এখন শুনছি ভাষাই হলো সাহিত্যের সত্তা, ব্র্যাকেট বার্ত ব্র্যাকেট ক্লোজ। ভাষা দিয়ে আমরা ভাব প্রকাশ করি না, ভাষার সঙ্গে সহবাস করি, ব্র্যাকেট হাইডেগার ব্র্যাকেট ক্লোজ। ভাষা আর চিন্তা একই ব্যাপার, ব্র্যাকেট ভাইগটস্কি ব্র্যাকেট ক্লোজ। এরকম আরও কত কি। কেউ বলছেন ভাষাই ঠিক করে দেয় আমাদের চিন্তার গড়ন, ব্র্যাকেট সপির কোর্স ব্র্যাকেট ক্লোজ। কারোর বক্তব্য শব্দের কাজ কেবল অর্থ প্রকাশ নয়, ভাষার সীমানা ছাড়িয়ে তা তুলে আনে বৃহত্তর সংস্কৃতির একটা খণ্ড, ব্র্যাকেট রয় হ্যারিস ব্র্যাকেট ক্লোজ। আর ওয়াল্টার বেঞ্জামিন জিজ্ঞাসা চিহ্ন। তিনি তো আমাদের চমকে দিয়ে বললেন অর্থ থাকে মনের ভেতরে, বাইরের কোনো অর্থ নয়, মনের সেই মর্মভাবে পূর্ণ ভাষা আসলে প্রকাশ করে নিজেকেই। মজার কথা হলো আমার আর শৈশব লালিত ধারণায় গা লাগছে, কিন্তু আঘাত পেতে বেশ ভালোও লাগছে। অবাক হয়ে আমাকে ভাবতে হচ্ছে ভাষা ব্যাপারটার ভেতর তাহলে এত রহস্য আছে। তা শুধুই একটা মাধ্যম নয়। পৃষ্ঠা 12। আমার চর্চাটা শুরু হয়েছিল এইভাবে। সেই সময় সাক্ষরতা নিয়ে কাজ করছিলাম। কাজ করতে করতে মনে হয় এই যে মুখের ভাষা, লেখার ভাষা, অক্ষর জুড়ে জুড়ে শব্দ, তাই দিয়ে বাক্য গঠন, এই গোটা ব্যাপারটার পিছনে একটা বিজ্ঞান আছে তো, সেটা একটু জেনে রাখা দরকার। অত কিছু না জেনেও অবশ্য কাজ চালিয়ে নেওয়া যায় এবং সাধারণত তাইই করা হয়। কিন্তু আমার মনে হয়েছিল প্রণালীটা বুঝতে হবে। সেই কৌতূহল থেকে পড়াশোনা করতে গিয়ে ভাষাতত্ত্বের মহলে ঢুকে পড়ি। শিক্ষাকে যতক্ষণ না প্রতিষ্ঠানীভূত করা হচ্ছে তার সব চর্চা ক্ষেত্রের মুক্তাঙ্গন। সেখানে ঢুকতে গেলে পাসপোর্ট লাগে না। আমি তো নন ফর্মাল শিক্ষা নিয়ে কাজ করছিলাম, আমার নিজের পড়াশোনাটাও হয়ে গেল সেই রকম। পরীক্ষার চাপ নেই, ডিগ্রি পাওয়ার তাগিদ নেই, নিজের মতো করে একটা সিলেবাস বানিয়ে শুধুই জানা বোঝার জন্য নিজের পছন্দ মতো পড়ে যাওয়া। ভাষাতত্ত্বের জগতে নোম চমস্কি একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। এই কথাটা আমি আগেই জানতাম, তাঁর দু একটা লেখাও পড়েছিলাম। এখন আরও ভালো করে পড়তে গিয়ে দেখি চমস্কির তত্ত্ব নিয়েও বিতর্ক আছে। মানুষের মাথার মধ্যেই একটা ব্যাকরণ বসানো আছে, এই ধারণাটা সবাই মানেন না।
দ্বিতীয়ত, চমস্কি মনে করেন শিশু যেভাবে অন্য সব কিছু শেখে, ভাষা শিক্ষার পদ্ধতি তার থেকে একেবারে স্বতন্ত্র। আবার বলছি, শিশু যেভাবে অন্য সব কিছু শেখে, ভাষা শিক্ষার পদ্ধতি তার থেকে একেবারে স্বতন্ত্র। এই কথাটা মেনে নিতে আমার একটু অসুবিধে হচ্ছিল। শেষ পর্যন্ত একটা দিশা পেলাম বিশ্বখ্যাত মনস্তত্ত্ববিদ পিয়াজের কাছ থেকে। শেখা বা লার্নিং পদ্ধতি নিয়ে পিয়াজে প্রচুর কাজ করেছেন। কোন স্তরে শিশু কী শেখে তা তিনি একেবারে বয়স ধরে ধরে যেভাবে দেখিয়েছেন সেটা হয়তো একটু যান্ত্রিক, কিন্তু শেখার পদ্ধতিটা বোঝার পক্ষে খুব জরুরি। তবে চমস্কির সঙ্গে তার পার্থক্য আছে। আরও পরে ইউরগেন হাবেরমাস পড়তে গিয়ে দেখলাম তিনি পিয়াজের সঙ্গে চমস্কিকে মেলাতে চেয়েছেন তাঁর আদর্শ অন্তরালাপ বিষয়ক তত্ত্বে। পৃষ্ঠা 4। সে তো পরের কথা। তার আগে আমার জানার ছিল ভাষাই হোক বা অন্য বিষয় শিশু শেখে কেমন করে, ভাষার সঙ্গে সেই শিখন পদ্ধতির সম্পর্কটাই বা কী। এই জায়গায় আমাকে আলো দেখালেন ব্রিটিশ ভাষা বিজ্ঞানী হ্যালিডে। ভাষা শেখার ক্ষমতাটা যে জন্মসূত্রে পাওয়া এবং অন্তর্জাত চমস্কির এই তত্ত্ব মেনে নিয়েও হ্যালিডে বলছেন ভাষা শিক্ষা আর অন্য বিষয় শেখার প্রক্রিয়াটা একই সঙ্গে চলে। ভাষার ভেতর দিয়েই একটি শিশু জগৎ জীবনকে অর্থময় অনুভূতিময় বলে বোধ করতে শেখে। মানে ইংরেজিতে যাকে বলে কোট মেকিং সেন্স আনকোট, সেই কাজটা বোঝায় ভাষা শেখার ভেতর দিয়ে। আবার বলছি, সেই কাজটা হয় ভাষা শেখার ভেতর দিয়েই। কি আনন্দ যে হয়েছিল পড়ে, আনন্দ ঠিক নয়, যেন একটা স্বস্তি বোধ। একই রকম অনুভূতি আমার হয় রুশ মনোবিদ ভাষাবিদ লিও ভাইগটস্কির বই হাতে পেয়ে। ভাইগটস্কিকে নিয়ে বাংলার বিশেষ লেখা হয়েছে বলে আমার জানা নেই। আবার বলছি, ভাইগটস্কিকে নিয়ে বাংলায় বিশেষ লেখা হয়েছে বলে আমার জানা নেই। মাত্র 38 বছর বেঁচে ছিলেন তিনি এবং জীবনটা ছিল বিড়ম্বনাময়। স্টালিনের আমলে ভাইগটস্কি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাননি। তার লেখার ইংরেজি অনুবাদ হয়েছে অনেক পরে। শুনেছি এর পিছনে চমস্কির একটা উদ্যোগ ছিল। দুজনে যে একই ধারায় চিন্তা করেছেন তা নয়, তবে চমস্কির কাছে ভাইগটস্কি খুবই শ্রদ্ধেয়। ভাষা জিনিসটাই মন গড়া আরবিট্রারি শব্দের সঙ্গে তার অর্থের কোনো অন্তর্গত সম্পর্ক নেই। ফেদ্রিনা শ্বশুরের এইসব কথা আমাকে দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। সেই অবস্থা থেকে আমাকে বাঁচালেন ভাইগটস্কি এবং বোঝালেন শব্দের সঙ্গে তার অর্থের একটা জীবন্ত সম্পর্ক আছে। অর্থ আসলে চিন্তারই একক। শব্দ যেমন শুধু ধ্বনি নয়, অর্থকেও তেমনই ধ্বনি থেকে আলাদা করে বিচার করা যায় না। সমস্ত বিষয়টার কেন্দ্রে রয়েছে চিন্তা। ভাষা আর চিন্তা একেবারে জড়াজড়ি ক্লোজ অ্যামালগাম হয়ে আছে শব্দার্থের মধ্যে। অর্থ আসে শব্দ থেকে নয়, তার প্রতিবেশ বা কনটেক্সট থেকে। এই কথাটা আগেই পেয়েছিলাম উইটগেনস্টাইনের লেখায়। উইটগেনস্টাইন তো তাঁর বক্তব্যগুলো 2-3 লাইনে নোটের মতো করে লিখে দিতেন। সেই সব সূত্র ভেঙে বোঝানো বা অ্যালুসিডেশনের কাজটা অনেকটাই করে দিয়েছিলেন শ্বশুর আর ভাইগটস্কি। পৃষ্ঠা 14। তবে এরা সকলে কিন্তু একই মতের অনুসারী নন, এও একটা মজার কথা। আগেই বলেছি, ভাষাতত্ত্বে আমার আগ্রহটা এসেছিল সাক্ষরতা নিয়ে কাজ করতে গিয়ে। পড়া, লেখা, লেখাপড়া এই ব্যাপারগুলোর পিছনে কী ধরনের প্রণালী কাজ করছে
সেটা আমি খুব ভালো করে জানতে পারি গুডম্যানের লেখা পড়ে। যেমন ধরা যাক কোট পড়া মানে কি, না আবার বলছি, যেমন ধরা যাক কোট পড়া আনকোট মানে কি। একটা শব্দ লেখা আছে আমি পড়ব, শব্দটা এলো কোত্থেকে? ওটা হলো মুখের আওয়াজ বা ধ্বনির লিপির সংকেত। আমি যখন পড়ছি সেই লিপিকে আবার ধ্বনিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এবার আমাকে লিখতে হবে, তার মানে ওই ধ্বনির সংকেতটাকে আবার লিপির সংকেতে ফিরিয়ে আনবে। বলা, লেখা, পড়া, আবার লেখা, এই সবটা মিলিয়ে সম্পূর্ণ হচ্ছে একটা বৃত্ত বা সার্কিট। কি চমৎকার করেই না বুঝিয়েছেন গুডম্যান। সাক্ষরতা মানে কি? শুধু অক্ষর চেনা আর শব্দ গঠন? তার লেখা পড়ে আমি বিষয়টাকে অন্যভাবে বুঝতে পারলাম। তিনি হলেন ব্রিয়ান স্ট্রিট, ভাষাবিদ নন, সাংস্কৃতিক নৃতত্ত্বের অধ্যাপক, লন্ডনের একটা কলেজে পড়ান। আমার সৌভাগ্য 1991 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে গিয়ে অধ্যাপক স্ট্রিটের সঙ্গে আমার আলাপ হয়। স্ট্রিট মনে করেন সাক্ষরতা মানে শুধুই অক্ষর পরিচয়। আবার বলছি, স্ট্রিট মনে করেন সাক্ষরতা মানে শুধুই অক্ষর পরিচয় আর শব্দ পড়া নয়। মানুষ কত কী তো পড়ে, দেয়াল চিত্র, আলপনা, এগুলোও তো এক ধরনের লেখা। মানুষ যুগ যুগ ধরে তা পড়ে আসছে, তারপরে এঁকেছে, মানে লিখেছে। আঁকাও এক ধরনের লেখা। অধ্যাপক স্ট্রিট একে বলেন কোট সোশ্যাল লিটারেসি আনকোট। তার মতে সম্পূর্ণ অনক্ষর সমাজ বলে কিছু হয় না, আর সাক্ষরতাও নানা ধরনের হয়। কোট লিটারেসি আনকোট শব্দটাকে তিনি ব্যবহার করেন বহু বচনে। আদিবাসীদের দেয়াল চিত্র বা আমাদের ঘরের আলপনার ভেতরেও যে ভাষার মতো একটা চিহ্নতন্ত্র আছে, এই ধারণাটা আমি পাই প্রথমে ব্রিয়ান স্ট্রিট এবং পরে জুলিয়া ক্রিস্টেভার লেখা পড়ে। আলপনার ভাষা নিয়ে আমি নিজেও একটা লিখেছি। এই পর্যন্ত পড়ে পাঠক নিশ্চয়ই বিরক্ত হয়ে উঠেছেন। পৃষ্ঠা 15। সবই তো বিদেশি বই, বিদেশি লেখকদের কথা। বাংলা ভাষায় কি এইসব বিষয়ে কোনো চর্চাই হয়নি? সত্যি বলতে কি এই ধরনের লেখা বাংলায় প্রায় হয়নি বললেই চলে। অন্তত আমার প্রথমে তাই ধারণা ছিল। পরে খুঁজে দেখেছি ঠিক ভাষাতত্ত্ব না হলেও অন্য ধরনের লেখায় অনেক মণিমুক্ত ছড়িয়ে আছে। আবার বলছি, ঠিক ভাষাতত্ত্ব না হলেও অন্য ধরনের লেখায় অনেক মণিমুক্ত ছড়িয়ে আছে। যেমন প্রমথ চৌধুরী একটা প্রবন্ধে খুব অবলীলায় লিখে দিয়েছেন কোট ভাষা আর মন একই জিনিস আনকোট। এ তো একেবারে ভাইগটস্কির কথা হয়ে গেল। সুকুমার রায় যখন ব্র্যাকেট 1915 ব্র্যাকেট ক্লোজ কোট ভাষার অত্যাচার আনকোট প্রবন্ধ লেখেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কোট শব্দ কথা আনকোট যখন ব্র্যাকেট 1917 ব্র্যাকেট ক্লোজ ছাপা হয়, শ্বশুরের বই কিন্তু তখনও বেরোয়নি। দুর্গেশপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা ও সুর বইটাতেও বেশ অন্তর্দর্শী কিছু মন্তব্য পাওয়া যায় ভাষা নিয়ে। তারপর ধরা যাক অবনীন্দ্রনাথ বলতে গিয়েছিলেন শিল্পকলা নিয়ে, কিন্তু বাগেশ্বরী প্রবন্ধাবলীতে এমন অনেক কথাই আছে যার সঙ্গে ভাষার সম্পর্ক গভীর নিহিত। বিশেষত সেই যেখানে অবনীন্দ্রনাথ চিত্রলিপির কথা বলছেন, রূপ আর লাবণ্য নিয়ে আলোচনা করছেন। প্রতীক তত্ত্ব নিয়ে আমরা সুসেন ল্যাঙ্গারের বই পড়েছি। প্রতীক তত্ত্ব নিয়ে আমরা সুসেন ল্যাঙ্গারের বই পড়েছি, ক্রিস্টেভা পড়েছি, কিন্তু অল্প কথায় অবনীন্দ্রনাথও কি সুন্দর করে বুঝিয়েছেন প্রতীকের গূঢ়ার্থ। বাংলার ব্রত বইটি ভাষা কমিশনের সুপারিশের বিরুদ্ধে বুদ্ধদেব বসুর
সেই অনবদ্য লেখা কোট ভাষা, কবিতা ও মনুষ্যত্ব আনকোট ব্র্যাকেট 1957 ব্র্যাকেট ক্লোজ। তার কথাও কি ভুলতে পারি? ভাষা যে একটা অস্ত্র বা ইনস্ট্রুমেন্ট নয়, এমনকি নিছক ভাব প্রকাশের বাহনও নয়, এই কথাটা যত বলিষ্ঠভাবে বলা হয়েছে এই প্রবন্ধে, তার তুলনীয় রচনা বাংলায় প্রায় নেই বললেই চলে। ভাষার প্রকরণ বা গঠনগত দিক নিয়ে অনেকে নিশ্চয়ই মৌলিক কাজ করেছেন, কিন্তু ওই যে বলছিলাম, ভাষা আর সমাজ, প্রতীক আর ভাষা, মুখের ভাষা, লেখার ভাষা, ভাষার নিজস্ব ধর্ম, এইসব বিষয় নিয়ে তেমন দিকদর্শী লেখা বাংলায় পাওয়া যায় না। ভাষা শিক্ষা নিয়েও নয়। আধুনিক ভাষাবিজ্ঞান বলে ভাষা শেখাটা কোনো লিনিয়ার অ্যাডিটিভ প্রক্রিয়া নয়। এইসব কথার উপযুক্ত পরিভাষা পাই না, কারণ চর্চাই হয়নি বিশেষ। শেষ পর্যন্ত ফিরতে হয় রবীন্দ্রনাথের কাছেই। 1913 সালে জগদানন্দ রায়কে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ বলছেন, পৃষ্ঠা 16, শিশুরা মাতৃভাষা কোট একটু করে বাঁধে বেঁধে বেঁধে পাকা করে শেখে না। শিশুরা মাতৃভাষা কোট একটু করে বেঁধে বেঁধে পাকা করে শেখে না আনকোট। শিক্ষা হয়ে যায় কোট অগোচরে আনকোট। কখন যে তা সম্পন্ন হয়ে যায় কোট টেরই পাওয়া যায় না আনকোট। সহজেই মিলিয়ে নেওয়া যায় চমস্কির তত্ত্ব। চমস্কিও তো পরে বলবেন ব্যাপারটা ঘটে যায় কোট ইট হ্যাপেন্স টু ইউ আনকোট। আমার সামান্য বিদ্যে সম্বল করে বলছি, শ্রেষ্ঠ লেখাটা রবীন্দ্রনাথেরই। ভাষাতত্ত্বের চর্চা তো তিনি যুব বয়স থেকেই করতেন। শব্দতত্ত্ব ছোট আকারে বেরিয়েছিল 1909 সালে, বাংলা শব্দতত্ত্ব নাম দিয়ে পরিবর্ধিত সংস্করণ 1935। কিন্তু সেসব তো ভাষার ব্যবহারিক দিক আর ব্যাকরণের খুঁটিনাটি নিয়ে মৌলিক ভাবনা। বিশেষজ্ঞরা তার বিচার করবেন। আমাকে আপ্লুত করে দেয় জীবনের শেষ দিকে ব্র্যাকেট 1938 ব্র্যাকেট ক্লোজ লেখা বাংলা ভাষা পরিচয় বইটার প্রথম অংশ। রবীন্দ্রনাথ বলছেন ভাষা নিয়ে মানুষের প্রতীকের কারবার আনকোট। বাঘ আনকোট শব্দটা বাঘ জন্তুর প্রতীক। সারা জীবন ভাষার কারবার করে এসেও উইটগেনস্টাইনের মতো স্বীকার করে নিচ্ছেন ভাষার প্রকাশ ক্ষমতার একটা সীমা আছে। ভাষার শব্দ কেবল আপন সাদা অর্থ নিয়ে সব ভাব প্রকাশ করতে পারে না আনকোট। অনির্বচনীয়কে বর্ণনা করার পরই তাই আমাদের বলতে হয় বলতে পারছি না আনকোট। আর তখন ভেঙে দিতে হয় সীমাবদ্ধ ভাষার বেড়া আনকোট। এই লেখা পড়ার পর আমার কীরকম একটা আচ্ছন্ন ভাব এসে যায়। সেই দশা কাটার পর মনে হয় প্রাচীন ভারতের ভাষা তত্ত্ব চর্চা যে খুবই উন্নত মানের ছিল তা তো শুনেছি, কিন্তু সেসব তো খুবই জটিল টেকনিক্যাল ব্যাপার। নন্দন তত্ত্বে কী বলা আছে? আমি তো আর সংস্কৃত জানি না। বিষ্ণুপদ ভট্টাচার্য, সুধীর কুমার দাশগুপ্ত, অবন্তী সান্যাল এরকম কয়েকজনের বই পড়ে জানলাম বিদেশি বই থেকে যা পড়েছি তার অনেক কিছুই আনন্দবর্ধন অভিনবগুপ্ত জানতেন, বিশ্বনাথ কবিরাজ মানতেন। শব্দের নিহিতার্থ গূঢ়ার্থ নিয়ে অনেক গভীর কথা তারা বলে গেছেন। সেসব না জানলে কিছুই জানা হয় না। এখন যারা বাংলায় উত্তর আধুনিকতা নিয়ে চর্চা করে তারা দেখি শ্বশুর থেকে শুরু করে তারপর চলে যায় রলা বার্তো আর জ্যাক ডেরিডার। এত শব্দ, তার পাশের শব্দের অর্থকে স্থগিত আনকোট ব্র্যাকেট ডেফার ব্র্যাকেট ক্লোজ করে রেখে দেয়। ডেরিডার এই তত্ত্ব নিয়ে কত হইচই না হলো
আমরা যারা কোট সাধক গো প্রেমিক গো পাগল গো আনকোট শুনে বড় হয়েছি, আমরা আর নতুন কি জানলাম। ভাষা আর প্রতীক নিয়ে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ যা বলে গেছে তাই কি বুঝেছি ভালো করে? এমন ধাক্কা খেলাম যে শেষ হয়ে গেল আমার শখের ভাষাতত্ত্ব চর্চা। ততদিনে আমি বুঝতে পেরে গেছি ডুব দিয়ে কুল পাবো না। রাশি রাশি নোটে ভরা 8-10টা ডায়েরির দিকে আমি তখন এমন অপরাধীর মতো সভয় তাকাই। নাইবা হলো ওপারে যাওয়া বলা ছাড়া নিজেকে সান্ত্বনা দেবার ভাষা পর্যন্ত খুঁজে পাই না। এই যে কয়েক পাতা লিখলাম, কয়েকটা লেখা জুড়ে একটা সংকলন করতে যাচ্ছি। ভাষা নিয়ে ভাষা কথা অক্ষমের অনধিকার চর্চার এক ব্যর্থ প্রতিবেদন হয়ে থাকবে এইসব লেখা। অনেক বড় বড় লেখক আর দামি দামি বইয়ের নাম আওড়ে গেছি। বইগুলো কিন্তু আমি সত্যিই পড়ার চেষ্টা করেছিলাম। সব নয়, কয়েকটা নিয়ে একটা ছোট তালিকা নিচে দিয়ে দিচ্ছি। পৃষ্ঠা সংখ্যাও যতটা পারি দাগিয়ে দিলাম। আমার হলফনামার একটা সাবুদ অন্তত আমার কাছে থাকুক। গ্রন্থ তালিকা: 1. জুলিয়া ক্রিস্তেভা, দ্য ক্রিস্তেভা রিডার, 1986, পৃষ্ঠা 72। 2. কে এস গুডম্যান, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি, 1982, পৃষ্ঠা 20-23, 54-55। 3. নোম চমস্কি, রিফ্লেকশন অন ল্যাঙ্গুয়েজ, 1976, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রবলেমস অফ নলেজ, 1988, পৃষ্ঠা 173-74। 4. ওয়াল্টার বেঞ্জামিন, ওয়ান ওয়ে স্ট্রিট, 1979, পৃষ্ঠা 107-10, এল.এস. ভাইগটস্কি, থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, 1962। 5. ব্রিয়ান স্ট্রিট, লিটারেসি ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, 1984। 6. মার্টিন হাইডেগার, অন দ্য ওয়ে টু ল্যাঙ্গুয়েজ, 1982, পৃষ্ঠা 112। 7. বেঞ্জামিন লি হোপ, ল্যাঙ্গুয়েজ, থট অ্যান্ড রিয়েলিটি, 1956। পৃষ্ঠা 18। 8. রয় হ্যারিস, ল্যাঙ্গুয়েজ, সসুর অ্যান্ড হিটগেনস্টাইন, 1982, পৃষ্ঠা 7-13, 126। 9. M.A.K. হ্যালিডে, ল্যাঙ্গুয়েজ অ্যাজ সোশ্যাল সেমিওটিক, ল্যাঙ্গুয়েজ অ্যাজ সোশ্যাল সেমিওটিক, 1978, পৃষ্ঠা 16-17, 205-9। 10. লুডভিগ হিটগেনস্টাইন, নোটবুকস, 1914-16, 1961, পৃষ্ঠা 49-52। 11. বিষ্ণুপদ ভট্টাচার্য, কাব্য মীমাংসা, 1989, সাহিত্য মীমাংসা, 1948। 12. রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা পরিচয়, বিশ্বভারতী, 1969, সং, পৃষ্ঠা 20-25। 13. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, শব্দকথা, দ্রষ্টব্য রামেন্দ্র রচনা সংগ্রহ, 1371, বং। 14. সুকুমার রায়, ভাষার অত্যাচার, দ্র বর্ণমালাতত্ত্ব ও বিবিধ প্রবন্ধ, বর্ণমালাতত্ত্ব ও বিবিধ প্রবন্ধ, 1956। 15. সুধীর কুমার দাশগুপ্ত, কাব্যালোক, ব্র্যাকেট প্রথম খণ্ড, ব্র্যাকেট ক্লোজ, 1958, পৃষ্ঠা 332-33। এখানে শেষ পাতার শেষে অ্যাস্টারিক্স দিয়ে লেখা, অতি সম্প্রতি লিও ভাইগটস্কির চিন্তা নিয়ে একটি বই লিখেছেন ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়। এই ফাইলটি এখানে শেষ হলো। পৃষ্ঠা 19, প্রসঙ্গ ভাষা। পৃষ্ঠা 21, অক্ষরের ভাষা। গান কি? একটি সাঁওতালি গানে বলা আছে, গান হলো কোট দুটি ঠোঁটের মিষ্টি হাওয়া, আনকোট। এখানে এক আছে।
এক উল্লেখপঞ্জি ১ গানটি পেয়েছি শর্বরী রায়চৌধুরীর একটি রচনা থেকে, কোট প্রমা আনকোট, এপ্রিল জুন 1995। যে সময় যাঁরা এই গান বেঁধেছিলেন ধরে নিতে পারি তাদের কাছে তখনও সাক্ষরতা পৌঁছয়নি, তারা পড়তে লিখতে জানতেন না। তাদের কাছে ভাষা মানে তখন শুধুই মুখের ভাষা, সেই ভাষার একমাত্র আশ্রয় মুখের আওয়াজ বা ধ্বনি দিয়ে বাঁধা শব্দ। কিন্তু স্বাক্ষর মানুষ শব্দ বলতে শুধু ধ্বনি বোঝেন না, তার কাছে একটি শব্দ মানে একটি ধ্বনি, আবার একটি চিহ্নও, যাকে আমরা বলি কোট অক্ষর আনকোট। এই যে ধ্বনি থেকে অক্ষরে যাওয়া, অক্ষরের চিহ্ন চিনে নিতে পারা, এটাই হলো সাক্ষরতার প্রথম ধাপ। সেই স্বাক্ষর যে অর্জন করেছে অক্ষর। আমাদের বড় সৌভাগ্য যে ইংরেজি কোট ওয়ার্ড আনকোট কে আমরা বাংলায় বলি কোট শব্দ আনকোট বা কোট কথা আনকোট। ভাষার ধ্বনি নির্ভর চরিত্রটা শব্দ বা কথার মধ্যেই ধরা আছে। তা আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রথম ভাষা ছিল মুখের ভাষা, আর সেই ভাষার উপাদান হলো রবীন্দ্রনাথ যেমন বলেছেন কোট ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দ আনকোট। আমরা যাকে লেখার ভাষা বলি তাও তৈরি হয় ওই ধ্বনিময় শব্দ বা কথা দিয়েই। কোট নানা রকম শব্দচিহ্নের গ্রন্থি দিয়ে এই কথাগুলোকে গেঁথে গেঁথে হয় ভাষা আনকোট। এখানে ২ আছে। ২ রবীন্দ্রনাথ ঠাকুর কোট বাংলা ভাষা পরিচয় আনকোট, পৃষ্ঠা ১৬। পৃষ্ঠা ২২ মুখের ভাষা লেখার ভাষা। আগে ধ্বনি, তারপর চিহ্ন বা অক্ষর। যে সমাজে সাক্ষরতা আসেনি সেখানে শব্দ মানে কেবল ধ্বনি। কিছুদিন আগে পর্যন্ত যাকে যুগোস্লাভিয়া বলা হতো, সেই দেশের কোনো একটি ভাষায় দেখা গেছে শব্দ বলতে কেবল ধ্বনি বা আওয়াজই বোঝায়। আবার আফ্রিকার কোনো কোনো গোষ্ঠীর ভাষায় কোট শব্দ আনকোট বলে কোনো শব্দচিহ্নই নেই। ৩ রিতা ওয়াটসন এবং D.R. অলসন কোট ফ্রম মিনিং টু ডেফিনিশন আনকোট, রোজালিন্ড হরউইটজ সম্পাদিত কোট কম্প্রিহেন্ডিং ওরাল অ্যান্ড রিটন ল্যাঙ্গুয়েজ আনকোট, 1987, পৃষ্ঠা 334। প্রথম যখন অক্ষরের প্রচলন হলো, লিপিমালা তৈরি হলো কোনো কোনো মানব গোষ্ঠীর মধ্যে, তখন বেশ একটা প্রতিরোধ তৈরি হয়েছিল বলে শোনা যায়। অক্ষর বা শব্দচিহ্নকে তারা ঠিক মন থেকে মেনে নিতে পারছিলেন না। মুখের ভাষা একেবারেই নিজের শরীর থেকে উঠে আসে, অক্ষর সেখানে যেন অপর, অনেক দূরের। মুখের ভাষা ছিল একান্ত আপনার, অক্ষর এসে ভাষাকে যেন সাধারণের সম্পত্তি করে তুলল। যা ছিল ছড়ানো ব্যক্ত, তার পরিসর যেন সংকীর্ণ হয়ে এলো। ৪ প্রাগুপ্ত, পৃষ্ঠা ৩২৯ থেকে ৩১। গান মানে কোট দুটি ঠোঁটের মিষ্টি হাওয়া আনকোট বললে গলা দিয়ে আওয়াজ বের করে ঠোঁট কাঁপিয়ে সুর সৃষ্টি করার পুরো ঘটনাটা যেন চোখের সামনে চলে আসে। গানকে আমরা পেয়ে যাই গানকে আমরা পেয়ে যাই একেবারে প্রত্যক্ষের মধ্যে। তাকে যখন চিহ্নিত করি গান বা সঙ্গীত বলে,
একটা প্রত্যয় রচিত হয়। ভাষা অনেক ঘনবদ্ধ হয় ঠিকই, কিন্তু তার ব্যাপ্তি যায় কমে। মুখের ভাষা আলগা, কাঁপা কাঁপা। লেখার ভাষা ঠাসা, স্মার্ট, মার্জিত। মুখের ভাষার শব্দে গলার আওয়াজের রেশটুকু রয়ে যায়। লেখার ভাষা সেই তুলনায় অনেক বেশি অনপেক্ষ, অবজেক্টিভ। ধ্বনি থেকে অক্ষরে যাওয়া মানে তাই এক আধার থেকে আর এক আধারে গড়িয়ে যাওয়া নয়, তার মাঝখানে থেকে যায় আরও কিছু। সেই মাঝের পথটুকুতেই সাক্ষরতার কাজকর্ম। অক্ষরেরও যে একটা ভাষা আছে, তার নিজের ক্ষমতায় না হোক, আমাদের দেওয়ার গুণে তার একটা ভাষা তৈরি হয়েছে। সেটা বুঝিয়ে দেওয়াই হলো সাক্ষরতা। পৃষ্ঠা 23। অক্ষর পরিচয়। তাহলে এরকম একটা পরিস্থিতি ভেবে নেওয়া যাক, একটি শিশুকে আমরা স্বাক্ষর করে তুলছি। তার স্লেটে আমরা লিখে দিচ্ছি অ আ। সে দেখে দেখে ছবি আঁকার মতো করে চিহ্নগুলো নকল করে যাচ্ছে। কিন্তু ওই চিহ্নগুলোর অর্থ কী? শুধু অ আ বললে তো কিছুই বোঝায় না। চিহ্নগুলো তাহলে তার কী কাজে লাগবে? এইসব প্রশ্ন আমরা বড় একটা তুলি না। আমরা ধরে নিই বর্ণ পরিচয়ের কাজটা এর চেয়ে বেশি অর্থময় করে তোলা সম্ভব নয়। আবার বলছি, এইসব প্রশ্ন আমরা বড় একটা তুলি না। আমরা ধরে নিই বর্ণ পরিচয়ের কাজটা এর চেয়ে বেশি অর্থময় করে তোলা সম্ভব নয়। বিনোদ বিহারী মুখোপাধ্যায় অনকোট চিত্রকর আনকোট গ্রন্থে লিখেছেন, ছোটবেলায় ইংরেজি অক্ষরগুলো দেখে তার মনে হতো কোনোটা উঁচু নিচু, কোনোটার নিচে আবার চাকা লাগানো। তিনি ছবি আঁকার মতো করে অক্ষরগুলোকে নকল করেছিলেন। দেখে গুরুজনেরা বলেছিলেন মূর্খ, তাই এরকম করে লিখেছে। একটি শিশুর কাছে একটি বর্ণ যা, হিজিবিজিও তাই। আমরা ভুলে যাই প্রথম যখন একটি বর্ণের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে, তখন সেটা একটা নিরর্থ চিহ্ন ছাড়া আর কিছুই নয়। আমরা যাকে বর্ণ পরিচয় বলি তা আসলে অর্থহীন কতগুলি চিহ্নকে নকল করে যাওয়া মাত্র। এই নকল করার কাজটা শেষ হলে তবেই আমরা শিশুটির সঙ্গে শব্দের পরিচয় করিয়ে দেব। তাকে লিখতে শেখাবো কোট, অজ, অজ, আনকোট, অবর্গের জ, অজ, কিংবা আরও আধুনিক কোনো বই নিয়ে যদি শুরু করি, হয়তো লেখাবো কোট, বক, আনকোট। পদ্ধতিটি হবে এরকম, স্লেটে বা খাতায় একটি তেকোনা ফিগার আঁকা হবে, আর মুখে বলা হবে এই দেখো ব। চিহ্নটির সঙ্গে আমরা তাহলে একটি ধ্বনি জুড়ে দিচ্ছি, আর শিশুটিকে বলছি মনে রাখবে এই রকম অক্ষর ব্র্যাকেট চিহ্ন ব্র্যাকেট ক্লোজ মানে এই রকম আওয়াজ, ব্র্যাকেট ধ্বনি ব্র্যাকেট ক্লোজ। আগে ধ্বনি এসেছে, তারপর চিহ্ন, কিন্তু আমরা শুরু করছি চিহ্ন থেকে, তারপর সেই চিহ্নের সঙ্গে জুড়ে দিচ্ছি ধ্বনি। প্রথমেই ব্যাপারটা উল্টো হয়ে গেল। দ্বিতীয়ত অক্ষর বা শব্দই যে ধ্বনির প্রতীক, তাও সবসময় প্রমাণ করা যায় না। যে কা কা করে তার নাম কাক, বোঝা গেল, কিন্তু যে ঘেউ ঘেউ করে তার নাম কুকুর হয় কি করে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী খুব সরস পৃষ্ঠা 24। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী খুব সুন্দর করে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী খুব সরস করে লিখেছিলেন কোট, আমরা হি হি করিয়া হাসি আর খটখট করিয়া চলি, কিন্তু রাগে যখন গা গস গস করে তখন কি বাস্তবিকই গা হইতে এইরূপ ধ্বনি বাহির হয়? জিজ্ঞাসা চিহ্ন, আনকোট। 5 আছে এখানে। 5 রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কোট শব্দ কথা আনকোট
1324 ব পৃষ্ঠা 3। আমাদের স্বীকার করতেই হবে বাছা বাছা কয়েকটি ধ্বন্যাত্মক শব্দ বাদ দিলে শব্দের সঙ্গে তার ধ্বনির কোনো স্বভাবজ মিল পাওয়া যায় না। অথচ বর্ণ পরিচয়ের নামে অক্ষরের গায়ে ধ্বনি লাগিয়ে এই কাজটাই আমরা করি। ইংরেজি ভাষায় তো এই কাজটা বেশ গায়ের জোরেই করা হয়। একটি শিশুকে CAT ক্যাট মুখস্থ করিয়ে কি উদ্ভট কাণ্ডটাই না করি আমরা। একই চিহ্নকে এইমাত্র উচ্চারণ করলাম কোট সি আনকোট, আর তারপরই বলছি কোট কে আনকোট। ওই চিহ্নটার আসল ধ্বনিটা তাহলে কি? বেচারা শিশু এ প্রশ্ন কখনো করে না, আর তাই আমরা পার পেয়ে যাই। বাংলা ভাষায় এই সমস্যা হয়তো তুলনায় কম, কিন্তু অনর্থ হয় কোট ও আনকোট বা কোট ইয় আনকোট এর মতো বর্ণগুলো নিয়ে। শেখাবার সময় যে ধ্বনি এদের সঙ্গে জুড়ে দেওয়া হয়, শব্দের মাঝখানে বা শেষে বসে তাদের উচ্চারণ তো মোটেই, আবার বলছি, শব্দের মাঝখানে বা শেষে বসে তাদের উচ্চারণ তো মোটেই সেরকম হয় না। এই যে মুখে বলছি কোট রং আনকোট, এর মধ্যে ও ধ্বনিটা কোথায় আছে? তারপর ধরা যাক মুখে বলবো মেলা, লিখতে শেখাবো মেলা, দুটো ধ্বনিকেই মেলায় কি করে? না, মুখে বলবো মেলা, ময় জফলা আকার লয়াকার, লিখতে শেখাবো মেলা, ময়কার লয়াকার, দুটো ধ্বনিকে মেলাই কি করে? আগেই শিখিয়ে নিয়েছি একার কোট একার আনকোট চিহ্নটা এ ধ্বনি বোঝায়, আর তারপর মেলাকে বলছি মেলা। একার কোট একার আনকোট চিহ্নটির ঠিক ধ্বনিটা তাহলে কোনটা হবে? এইসব সমস্যা অল্প বিস্তর সব ভাষাতেই আছে, ভাষা বিজ্ঞানীরা তাই স্বীকার করে নেন। শব্দের বানান তার উচ্চারণের সঙ্গে অনেক সময় সঙ্গতি রেখে চলে না। 6 হচ্ছে জন লায়ন্স কোট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স আনকোট, 1981 পৃষ্ঠা 12 থেকে 13। প্রায় 100 বছর আগে ব্র্যাকেট 1322 ব ব্র্যাকেট ক্লোজ কোট ভাষার অত্যাচার আনকোট নামের একটি প্রবন্ধে সুকুমার রায় একে বলেছিলেন কোট আজগুবি কাণ্ড আনকোট। ভাষা জিনিসটা তার মনে হয়েছিল কোট গোড়া হইতেই একটা কৃত্রিমতার কারবার আনকোট, কারণ এখানে আমরা ভাব প্রকাশ করি কতকগুলি কোট অযৌক্তিক আনকোট ধ্বনির সংযোগে। 7 সুকুমার রায় কোট বর্ণমালা তত্ত্ব ও বিবিধ প্রবন্ধ আনকোট, পৃষ্ঠা 19। সুকুমার রায়েরই সমসাময়িক সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দ্য সসুর দন্তস্বয় জফলা ওকার দন্তস্বয় হস্য র, ফের্দিনা দ্য সসুর ব্র্যাকেট 1857 থেকে 1913 ব্র্যাকেট ক্লোজ আর এক ধাপ এগিয়ে বলেন ভাষার নিয়মকানুনগুলো একেবারেই একটা মন গড়া ব্যাপার, কোট আরবিট্রারি আনকোট, পৃষ্ঠা 25। শুনে আমাদের চিত্তজ্বালা হতে পারে উপনিষদের দেশের মানুষ আমরা, উপনিষদ না পড়েও জেনেছি শব্দ হলো ব্রহ্ম। আবার বাইবেলেও মনে পড়ে যাচ্ছে ঈশ্বর বললেন আলো আসুক এবং আলো এসে গেল। ঈশ্বরের মুখ নিঃসৃত বা কি যেন আলো, এমন শক্তিধর যে ভাষা তাকেই কিনা বলা হচ্ছে মন গড়া। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব, সাক্ষরতাকে আমাদের আলোচনার কেন্দ্র ধরে নিই। চিহ্ন আর সংকেত, ভাষাবিজ্ঞানীরা সকলেই মোটামুটি মেনে নিয়েছেন ভাষা এক ধরনের চিহ্নতন্ত্র।
ধ্বনি বা শব্দ আসলে একটি সংকেত বা কোড, যার ভিতরে একটি বার্তা লুকোনো থাকে। আমরা যখন ভাষা ব্যবহার করি তখন আসলে সংকেতটিকে ভেঙে বা কোড, ডিকোড, আনকোড করে তার ভেতর থেকে অর্থ বের করে আনি, তার মর্মোদ্ধার করি। মুখের ভাষা আর লেখার ভাষার স্বতন্ত্র সংকেত আছে, দুটি সংকেতেরই আবার নিজস্ব ভুবন আছে। মুখের ভাষার সঙ্গে আমাদের মুখ আর কানের সম্পর্ক, আমরা বলি বা শুনি। এই জগতের সংকেত হলো ধ্বনি, রূপ। কিন্তু লেখার ভাষার একটা দৃষ্টিগ্রাহ্য রূপ আছে। শব্দকে চোখে দেখে আমাদের চিনতে বা বুঝতে হয়। সেই জগতে নিশানার কাজ করছে শব্দের লিপি রূপ। মুখের ভাষা থেকে লেখার ভাষায় যাওয়া মানে শ্রবণ কথনের জগৎ থেকে দৃষ্টির জগতে যাওয়া। 8. K.S. Goodman, quote, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি, আনকোট, 1982, পৃষ্ঠা 20 থেকে 26। বহুদিন পর্যন্ত মনে করা হয়েছে একটি শব্দ শেখা মানে তার বানান শেখা নয়। W.S. গ্রে, কোট, দ্য টিচিং অফ রিডিং অ্যান্ড রাইটিং, আনকোট, 1956, পৃষ্ঠা 77। অর্থের ব্যাপারটা আসবে পরে। মনে করা হয়েছে প্রত্যয় বা কনসেপ্টের সঙ্গে শব্দের কোনো সম্পর্ক নেই। প্রত্যয় ধারণা তৈরি হয় শব্দ নিরপেক্ষভাবেই। আমাদের মনে পড়বে কোড, বর্ণ পরিচয়, আনকোট। দ্বিতীয় ভাগের ভূমিকায় সংযুক্ত বর্ণ প্রসঙ্গে বিদ্যাসাগর নির্দেশ দিয়েছিলেন, কোড বর্ণ বিভাগ মাত্র শিখাইবেন, অর্থ শিখাইবার নিমিত্ত প্রয়াস পাইবেন না, আনকোট। প্রথম ভাগে অজ, ঈশ বা তৈজস, বৈভবের মতো শব্দ নির্বাচন থেকে বোঝা যায় সেখানেও শব্দের অর্থকে গুরুত্ব দেওয়া হয়নি। পৃষ্ঠা 26। বিদ্যাসাগর যাকে কোড বর্ণবিভাগ বলে, আনকোট, বিদ্যাসাগর যাকে কোড বর্ণবিভাগ, আনকোট বলেছেন তা আসলে একটি শব্দের বানান বিধি বা স্পেলিং প্যাটার্ন। বানান বিধিকেই গুরুত্ব দেওয়া হতো কারণ বিশ্বাস করা হতো প্রতিটি ধ্বনির একটি নির্দিষ্ট আক্ষরিক রূপ আছে এবং এই দুইয়ের মধ্যে একটা নিবিড় স্বাভাবিক সম্পর্কও আছে। মনে রাখা ভালো, এটি একটি প্রাচীন দার্শনিক প্রশ্ন যার অনিষ্ট হলো শব্দের সঙ্গে তার অর্থের সম্বন্ধ বিচার। প্রাচীন দার্শনিকদের একদল মনে করতেন প্রতিটি বস্তুর একটি নির্দিষ্ট নাম আছে এবং বস্তুর সঙ্গে তার নামের একটা অন্তর্গত সম্পর্ক আছে। আবার সেই আমলেই এক বিরোধী মত ছিল, যার প্রমাণ পাই প্লেটোর ডায়ালগে, প্রাচীন ভারতীয় ন্যায়সূত্রে। ন্যায় মতে শব্দ থেকে অর্থের যে বোধ জন্মায় তার মূলে আছে শব্দ ব্যবহারের নিয়ম। শব্দ আর শব্দার্থের মধ্যে কোনো স্বভাবজ সম্বন্ধ আছে বলা যায় না। 10. ভারত দর্শন সম্ভার, কোট, ন্যায়সূত্র, আনকোট, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ও মৃণালকান্তি গঙ্গোপাধ্যায় সম্পাদিত, 1982, পৃষ্ঠা 43। পতঞ্জলি আরও স্পষ্ট করে বলেছেন শব্দের উপাদান পতঞ্জলি আরও স্পষ্ট করে বলেছেন শব্দের প্রধান উপাদান ধ্বনি, যথা প্রয়োগে শব্দ অগ্নিশিখার মতো জ্বলে ওঠে। 11. পার্বতীচরণ ভট্টাচার্য, কোট, শব্দের জগৎ, আনকোট, 1991, পৃষ্ঠা 1 থেকে 2।
কোট ব্যবহারের নিয়ম আনকোট আর কোট যথা প্রয়োগে আনকোট কথা দুটোর মধ্যেই আসল শক্তি নিহিত আছে মনে হয়। আর এইটা মনে রাখলে দেখা যাবে আধুনিক কালে শ্বশুর যা বলেছেন তা ন্যায়সূত্র বা পতঞ্জলির থেকে খুব আলাদা কিছু নয়। তবে শ্বশুরের কাছে আধুনিক ভাষাবিজ্ঞান ঋণী হয়ে আছে এই কারণে যে তিনি ভাষা চর্চায় বাক বা স্পিচকে গুরুত্ব দিয়েছেন এবং তত্ত্বের আকারে আমাদের শুনিয়েছেন শব্দ চিহ্ন শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ নির্ণয় করে না। একটি শব্দ শুনে একটি বিশেষ ধারণা যে আমাদের মনে আসে তার কারণ ওই ধ্বনির সঙ্গে আমাদের একটা মানসিক অনুষঙ্গ তৈরি হয়েছে, যা আমরা পাই আমাদের সমাজের প্রচল বা কনভেনশন থেকে। 12 রয় হ্যারিস কোট ল্যাঙ্গুয়েজ শ্বশুর অ্যান্ড হিটগেনস্টাইন আনকোট 1988 পৃষ্ঠা 47 থেকে 49। এই চিহ্ন এই মানসিক সংযোগে সাহায্য করে মাত্র, তার নিজস্ব কোনো অর্থ নেই। এখানে একটা অ্যাস্টেরিক্স আছে, সেটা নিচে। লুডভিগ হিটগেনস্টাইনও কতকটা এইরকম ধারণা দিয়েছেন। এই ফাইলটি এখানে শেষ করছি। 26 পৃষ্ঠা শেষের দিকে। এখন প্রশ্ন হলো, আমরা যাকে সাক্ষরতা বলি তার কাজ তো প্রধানত চিহ্ন বা অক্ষর নিয়েই। চিহ্নের যদি কোনো অর্থ না থাকে তাহলে চিহ্নের সঙ্গে চিহ্ন জুড়ে অর্থময় শব্দ তৈরি করা হয় কিভাবে? পৃষ্ঠা 27। গত শতাব্দীর 30-এর দশকে এই প্রশ্নের একটি চমৎকার ব্যাখ্যা দেন রুশ ভাষাবিজ্ঞানী। গত শতাব্দীর 30-এর দশকে এই প্রশ্নের একটি চমৎকার ব্যাখ্যা দেন রুশ ভাষাবিজ্ঞানী ভাইগটস্কি। শ্বশুর থেকে একটু সরে এসে ভাইগটস্কি বললেন, ধ্বনির সঙ্গে অর্থের একটা কোট সজীব সম্পর্ক আনকোট আছে, কারণ আমাদের মুখের ভাষাটা চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় না। চিন্তাকে ভাষা থেকে বিযুক্ত না করে ভাইগটস্কি বরং বললেন, আমি যখন একটি ধ্বনি উচ্চারণ করছি তখন তার পিছনে একটা চিন্তা কাজ করছে। চিন্তাটি ওই ধ্বনির মধ্যেই রূপ পরিগ্রহ করছে এবং তার থেকেই তৈরি হচ্ছে অর্থের বোধ। শব্দের অর্থ চিন্তারই একক। কোট ইউনিট অফ ভার্বাল থট আনকোট। তবে তা গড়ে উঠেছে ধীরে ধীরে অভিজ্ঞতার ভেতর দিয়ে। 13 এল.এস. ভাইগটস্কি কোট থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আনকোট 1962 সং পৃষ্ঠা 4 থেকে 5, 126, 150। ভাইগটস্কির মত অবশ্য সবাই মানেন না, তবে 50-60 দশকে নোম চমস্কি আরও নির্দিষ্ট করে বলেছেন, শব্দ পুরোপুরি মন গড়া নয়। একটি শব্দ একবার শেখা হয়ে গেলে তা আমাদের জ্ঞানের আওতার মধ্যে কগনিটিভ স্ট্রাকচার চলে আসে। তারপর যখন আমরা ওই শব্দটি ব্যবহার করছি তখন সেই জ্ঞান সমেতই প্রয়োগ করছি। 14 নোম চমস্কি কোট রিফ্লেকশনস অন ল্যাঙ্গুয়েজ আনকোট 1976 পৃষ্ঠা 45 থেকে 46। শ্বশুর থেকে চমস্কি পর্যন্ত ভাষা বিজ্ঞানীরা একটা জায়গায় সকলেই মোটামুটি একমত,
তা হলো ভাষাকে বুঝতে হবে তার ব্যবহার দিয়ে। অর্থকে পাওয়া যাবে অক্ষরে নয়, শব্দমালায়, একটা সম্পূর্ণ বাক্যে, যেখানে একটি শব্দের সঙ্গে তার প্রতিবেশী শব্দগুলির সম্পর্কে নিরিখেই গড়ে ওঠে অর্থ। চমস্কির ভাষায় কোড একটি বাক্যের মৌল উপাদানগুলি কিভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে তার উপরই নির্ভর করে তার অর্থ। আনকোড। 15 চমস্কি কোড সিলেক্টেড রিডিংস আনকোড 1971 পৃষ্ঠা 124 থেকে 125। আধুনিক সাক্ষরতা বিজ্ঞান তাই মেনে নিয়েছে সাক্ষরতা শুরু হবে অক্ষর থেকে নয়, চেনা শব্দ থেকে, কিংবা সম্ভব হলে পূর্ণ একটি বাক্য থেকে। শব্দকে চিনতে হবে বাক্যের একটি মৌল উপাদান হিসাবে। এই পদ্ধতিতে শিশুকে আর প্রথমেই একটি নিরর্থ চিহ্ন নকল করতে হচ্ছে না। সে পরিচিত হচ্ছে একটি অর্থপূর্ণ শব্দের সঙ্গে এবং সেই অর্থকে বুঝে নিচ্ছে একটি পূর্ণ বাক্যের প্রতিবেশ বা কনটেক্সটের সাপেক্ষে। ধ্বনি থেকে সে যখন অক্ষরে যাবে, তার যোগাযোগের সেতু হবে শব্দার্থ। ধ্বনির সংকেত সে ভেঙে বা কোড, ডিকোড, আনকোড করে নেবে অর্থে। পৃষ্ঠা 28। তারপর সেই অর্থকে আবার প্রকাশ করবে কোড, রিকোড, আনকোড করে নেবে অক্ষরের সংকেতে। 16। পৃষ্ঠা 28। গুডম্যান, প্রাগুপ্ত, পৃষ্ঠা 23 থেকে 26, 54 থেকে 57। জে.সি. গাম্পার্জ সম্পাদিত কোড, দ্য সোশ্যাল কনস্ট্রাকশনস অফ লিটারেসি আনকোড 1986 পৃষ্ঠা 190। শেখার, পৃষ্ঠা 28। শেখার লক্ষ্য হবে সংকেত মোচন, সংকেত থেকে অর্থে পৌঁছানো। মুখে উচ্চারণ করলাম কোড, ঐক্য, আনকোড, বানান করে বলে দিলাম ওই কয়জফলা। তারপর শিশুটিকে বললাম লিখতে, তার কেবল ওই শব্দটির বানানই শেখা হলো। সে ধ্বনি থেকে অক্ষরে, এক সংকেত থেকে আরেক সংকেতে গেল। সংকেত ভাঙা, অর্থের মর্মোদ্ধার আর হয়ে উঠল না। সাক্ষরতার নামে এই নির্বোধ কাজটাই আমরা সাধারণত করে থাকি। এর ফল দাঁড়ায় শিশুটি আলাদাভাবে প্রতিটি শব্দ বানান করে পড়তে পারে, কিন্তু সব মিলিয়ে কোনো অর্থ তার কাছে পরিস্ফুট হয় না। অক্ষর তার কাছে কোনো অর্জন হয়ে ওঠে না। ধ্বনি থেকে অক্ষরে যাবার মাঝখানে শব্দার্থকে যদি আমরা সোপান করে তুলি, সেই অর্থকে যদি তুলে আনি শিশুটির সঙ্গে কথালাপের ভেতর থেকে, তাহলে অক্ষর আর শিশুটির কাছে নিরর্থ থাকে না। সে অক্ষরকে চিনতে পারে একটি অর্থময় বিষয়েরই উপকরণ হিসাবে। এইভাবে অক্ষরের একটা ভাষা তৈরি হয় তার কাছে। সাক্ষরতা আর তখন কেবল অক্ষর পরিচয়, কয়েকটি চিহ্নকে নকল করতে পারার নির্জীব আয়াস হয়ে থাকে না। তা হয়ে ওঠে তার চেনা প্রতিবেশকে অনুধাবন আর অধ্যয়নের একটি আয়ু। অর্থের দিকে শিশুটির প্রতিবেশ থেকে, তার যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে বেছে নেওয়া হলো একটি শব্দ। ধরা যাক সেই শব্দটি হলো কোড, বাসা, আনকোড। শব্দটিকে ঘিরে এইবার শুরু হলো ডায়ালগ বা কথালাপ। 17 পাওলো ফ্রেয়ার এই ধরনের শিক্ষাকে বলেছেন কোড, ডায়ালজিক্যাল এডুকেশন, আনকোড। ফ্রেয়ারের পদ্ধতির জন্য দেখুন পাওলো ফ্রেয়ার কোড, কালচারাল অ্যাকশন ফর ফ্রিডম, আনকোড, পৃষ্ঠা 53 থেকে 55।
দেখা গেল পাখিরা গাছের ডালে খড়কুটো দিয়ে যা বানায় তার নাম বাসা। আবার তালি বাঁশের যে ঘরখানায় শিশুটি থাকে তাকেও বাসা বলা হয়। কথালাপের ভেতর দিয়ে এইভাবে প্রত্যক্ষ থেকে প্রত্যয়ের দিকে যাচ্ছি আমরা। এই ফাঁকে একটি শিশু বলে বসলো, শুধু গাছের ডালে নয়, গাছের গর্তে, দেয়ালের ঘুলঘুলিতেও পাখিরা বাসা বাঁধে। আরেকটি শিশু জানালো, পলিথিলিন আর পিকচার দিয়েও বাসা বানানো হয়। এখানে একটা অ্যাস্টেরিক্স আছে। কলকাতার বস্তিবাসী শিশুদের সঙ্গে লেখকের কাজের অভিজ্ঞতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে। পৃষ্ঠা 29। এই সবই তাদের প্রত্যক্ষজ জ্ঞান। কোট বাসা আনকোট শব্দটির অর্থ রচনায় শিশুদের এই প্রত্যক্ষণকেও অন্তর্ভুক্ত করে নেওয়া হলো। অর্থ রচনার কাজটি হয়ে উঠল একটি সম্মিলিত প্রয়াস। আমরা দেখলাম একটি শব্দের কোনো স্থির নির্দিষ্ট অর্থ নেই। অর্থ গড়ে ওঠে তার প্রতিবেশের সাপেক্ষে। পাঠ্য বইই জ্ঞানের একমাত্র আধার, প্রদত্ত অর্থই একমাত্র অর্থ। শিক্ষার এই আধিপত্যবাদী ধারণাটিকে একটু নাড়া দিতে পারলাম আমরা। ধ্বনির সংকেত ভেঙে অর্থকে বের করে আনা হয়েছে। এবার আমরা যাব অক্ষরের দিকে। শিশুটিকে দেখানো হবে কোট বাসা আনকোট শব্দটিকে কেমন কোট বা আনকোট বা না কোট বা আনকোট আর কোট সা আনকোট দন্তেসহায়কার এই দুটি ধ্বনিতে ভেঙে নেওয়া যায়। তারপর ধ্বনিগুলিকে পুনর্গঠন করে নেওয়া যায় অক্ষরের সংকেতে। কোট বাসা আনকোট শব্দটি এইভাবে শিখিয়ে দেওয়ার পর আমরা বেছে নিতে পারি আরও কয়েকটি প্রাসঙ্গিক শব্দ, যেমন ঘর শহর, বালি টালি, জল কল। একটি শব্দ তালিকা উপস্থিত করে আমরা শিশুটিকে শব্দগুলি মুখস্থ করে যেতে বলছি না। নতুন শব্দ আসছে কথালাপেরই সূত্র ধরে, শেখা শব্দের সঙ্গে সঙ্গতি রেখে। শিশুটি কেবল আর শব্দের বানান মুখস্থ করে যাচ্ছে না, নিয়ম জেনে সে নতুন শব্দ সৃষ্টি করছে। চমস্কি যাকে বলেছেন সংযোজন বা কোট জেনারেট আনকোট করা। অক্ষর শিশুটির কাছে হয়ে উঠছে অধিকার। একটি শব্দকে চেনার ভেতর দিয়ে সে চিনে নিতে পারছে তার নিজের বিশ্বকে। এই ফাইলটি এখানে শেষ হল। পৃষ্ঠা 31। মুখের ভাষা প্রাণের ভাষা। মুখের ভাষাকে আমরা বলি কোট কথা আনকোট, আর সেই ভাষাকে যা দিয়ে লিখি তার নাম আমরা দিয়েছি কোট অক্ষর আনকোট। কথার আশ্রয়, ধ্বনি, অক্ষরের পরিচয় চিহ্ন। যে সমাজে অক্ষরের তেমন চল নেই, ভাষা বলতে মানুষ সেখানে বোঝেন কেবল ধ্বনি। গান তারা লিখে রাখেন না, বাকযন্ত্রের বিশেষ কৌশলে সৃষ্টি করেন, আর তাই গান তাদের কাছে শুধুই ধ্বনি, তার কোনো স্বরলিপি নেই। মুখের ভাষা আমাদের শরীর থেকে উঠে আসে, মুখের ভাষা আমাদের শরীর থেকে উঠে আসে। এই ভাষা শেখার একটা ক্ষমতা সঙ্গে নিয়েই আমরা পৃথিবীতে আসি। মুখের ভাষা তাই আমাদের অনেক নিকট। লেখার ভাষা সে তুলনায় একটু যেন দূরের। প্রথম যখন অক্ষর এলো, লিপিমালা তৈরি হলো কোনো কোনো জনগোষ্ঠীর ভেতর, তখন একটা প্রতিরোধ লক্ষ্য করা গিয়েছিল। অক্ষরকে তারা যেন ঠিক মন থেকে মেনে নিতে পারছিলেন না। পরে অবশ্য এই অপরকেই ধীরে ধীরে আপন করে নিয়েছে মানুষ। লেখার ভাষার সঙ্গে এখন আর আমাদের ততটা দূরত্ব নেই। সম্পূর্ণ অক্ষর পরিচয়হীন কোনো সমাজও এখন আর কল্পনা করা যায় না। যারা লিখতে পড়তে পারেন না তাদের কাছেও অক্ষর আজ আর একেবারে অচেনা নয়। চারপাশে পোস্টার, ক্যালেন্ডার, এত কিছু লেখার জিনিস রয়েছে যে পড়তে না পারলেও অক্ষরের সঙ্গে একটা চাক্ষুষ পরিচয় সকলেরই একরকম
সকলেরই একরকম হয়ে যায়। পৃষ্ঠা 32। সিনেমা টেলিভিশনেও এই কাজে বেশ কিছু সাহায্য করেছে। আবার বলছি, সিনেমা টেলিভিশনও এই কাজে বেশ কিছু সাহায্য করেছে মানুষকে। সাক্ষরতার কাজ করতে গিয়ে দেখেছি, যে নারী পড়তে পারেন না তিনিও কোট সংবাদ আনকোট শব্দটা মোটামুটি চিনে নিতে পারেন। ওটা তিনি পেয়েছেন টিভি থেকে। পর্দায় ওই লেখাটা ফুটে ওঠার পরই যে খবর হয় তাও তার জানা আছে। ইংরেজি এক্সিট EXIT শব্দটা বোর্ডে লিখে দিয়ে দেখেছি একটু বড় ছেলেমেয়েরা দিব্যি বলে দিচ্ছে, হ্যাঁ ওটা তো সিনেমা হলের দরজার ওপরে লেখা থাকে লাল আলো দিয়ে। যারা বলছে তারা কিন্তু মোটেই ইংরেজি পড়তে পারে না। না, তারা কিন্তু মোটেই ইংরেজি পড়তে পারেনি, কিন্তু ওই ইংরেজি শব্দটাকে তারা একেবারে গোটা আকারে ধরে রেখেছে মনের ভেতর। নিরক্ষর বলে পরিচিত ব্যক্তিকেও তাই আজ আর সম্পূর্ণ অক্ষর পরিচয়হীন বলা যাবে না। অন্যদিকে অক্ষর জুড়ে জুড়ে শব্দ তৈরি করে যারা লিখতে পারেন না তারাও কিন্তু লেখেন। পাল পার্বণে ঘরের আলপনা, আদিবাসীদের দেয়াল চিত্র, সেও এক ধরনের লেখাই। তবে লেখাটা সেখানে অক্ষরের বদলে চিত্র বা প্রতীক দিয়ে গাঁথা হচ্ছে। পার্থক্য এইটুকুই। মানুষ এককালে ছবি দিয়ে লিখত। প্রাচীন সুমেরীয় লিপি ছিল চিত্রধর্মী। চীনা বর্ণমালা ছবির মতোই দেখায়। এসব কথা আমরা সকলেই জানি। মানুষ মুখের ধ্বনি দিয়ে যে ভাবটা প্রকাশ করে সেটাই আর একভাবে করা হয় অক্ষর বা ছবি দিয়ে। অবনীন্দ্রনাথ শব্দকে বলেছিলেন কোট উচ্চারিত ছবি আনকোট, আর মিশরীয় লিপিকে তার মনে হয়েছিল কোট সংচিত্রিত ভাষা আনকোট এক। আচ্ছা, এখানে ওই উল্লেখপঞ্জিটা আছে 43 পৃষ্ঠায়। এক, অবনীন্দ্রনাথ ঠাকুর কোট শিল্পায়ন আনকোট রচনা সমগ্র অষ্টম 1997 পৃষ্ঠা 339 থেকে 41। আদিবাসীদের ঘরের দেয়ালে বাঘ, হাতি, পাখি এইসব আঁকা থাকে। শব্দের মতোই সেগুলো এক একটা বস্তু বা বিষয়কে চিহ্নিত করে। আমরা একটা ভাবকে লেখায় নিয়ে আসি শব্দ জুড়ে, বাক্য সাজিয়ে। আলপনার শিল্পীরা সেই কাজটাই করেন, নানা রকম ছবি আর প্রতীক একটা ক্রম অনুসারে গেঁথে। আবার বলছি, আলপনার শিল্পীরা সেই কাজটাই করেন, নানা রকম ছবি আর প্রতীক একটা ক্রম অনুসারে গেঁথে। মানব জীবনের নানা বিষয়কে এইভাবে তারা নিরূপিত করেন চিত্রাক্ষরে। বাংলার আলপনা, বিহারের আরিপন, মহারাষ্ট্রের রঙ্গোলি, উত্তরপ্রদেশের চৌকা, রাজস্থানের মণ্ডন সবই হলো এক ধরনের লেখা। যারা আঁকেন সেই নারী শিল্পীরাও আঁকার বদলে ব্যবহার করেন কোট লেখা আনকোট শব্দটাই। পৃষ্ঠা 33। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্ষরহীন সমাজ বলে যেমন কিছু হয় না। আবার বলছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্ষরহীন সমাজ বলে যেমন কিছু হয় না, অবিমিশ্র মৌখিক ভাষাও আজ আর বোধহয় খুঁজে পাওয়া যাবে না। মুখের ভাষায় অক্ষরের ছাপ লেগে আছে, আবার লেখার ভাষাও মুখের ভাষার সঙ্গে তার সম্পর্ক সূত্রটা একেবারে ছিন্ন করতে পারেনি। বাংলায় আমরা লিখিত শব্দকেও কোট কথা আনকোট বলে থাকি,
ইংরেজিতে কোট, ওয়ার্ড, আনকোট বলতে মুখের আওয়াজ আর লেখা শব্দ দুইই বোঝায়। তবে মুখের ভাষা আর লেখার ভাষার গঠন বিন্যাসে যে কিছু পার্থক্য থাকে তাও আমরা সকলেই জানি। লিখিত ভাষার নিয়মকানুন মুখের ভাষা সবসময় মেনে চলে না, তার আছে এক নিজস্ব ব্যাকরণ। ভাষাবিজ্ঞানী ফের্দিনান্দ সসুর সম্ভবত এই ভাষাকেই বলেছিলেন কোট, পারোল, আনকোট ব্র্যাকেট PAROLE ব্র্যাকেট ক্লোজ। ভাষা যখন এক সুসম্বদ্ধ প্রণালী হয়ে ওঠেনি এটা সেই পর্বের ভাষা। শিশুর প্রথম পর্বের ভাষা যেমন, তবে স্বাক্ষর মানুষের মুখের ভাষারও যে একটা বিশিষ্ট রূপ আছে তা আমরা আমাদের অভিজ্ঞতা দিয়েই বুঝি। কোনো ভাষণ বা সাক্ষাৎকারকে হুবহু লিখে নিলে যে ভাষাটা পাওয়া যায় তা আমাদের পরিচিত লেখার ভাষার থেকে বেশ কিছুটা পৃথক। বাক্য সেখানে কখনো অসম্পূর্ণ, কখনো বা অসংলগ্ন। একটি বাক্যকে সম্পূর্ণ না করে আরেকটি বাক্য বা একটি বাক্যকে সম্পূর্ণ না করে আরেকটি বাক্য বা বাক্যাংশকে নিয়ে আসা হয়েছে ভিতরে। কিছুটা বলে বাকিটা বুঝিয়ে দেওয়া হয়েছে ইঙ্গিতে বা মুখের অভিব্যক্তিতে। ফলে তার লিখিত রূপে কিছু ফাঁক থেকে যাচ্ছে এবং সেই শূন্যস্থান আমাদের পূরণ করে নিতে হচ্ছে অনুমান আর সহানুভূতি দিয়ে। পুরোপুরি লেখার ভাষা হলে নিশ্চয়ই আমাদের এইভাবে পড়তে হতো না। কোনো একটা ঘটনার বর্ণনা বা গল্প বলার ভাষা অনেকটাই স্মৃতি থেকে তুলে আনা। সেই ভাষার গঠনেও তার ছাপ লেগে থাকে, ভাষার আকারটা পর্যন্ত বদলে যায়। যেমন কথার মাঝখানে কোট, তারপর হলো কি আনকোট, কিংবা কোট কি বলছিলাম যেন আনকোট। সিনেমা দেখে এসে তার গল্পটা বলতে গেলে মাঝে মাঝে জুড়ে দিতে হয় কোট, তারপর দেখাচ্ছে কি আনকোট। যিনি বলছেন তিনি তো আর কাহিনীটা পড়েননি, তার চিত্ররূপ দেখেছেন। কথন ভাষাতেও ফিরে আসছে সেই দেখার অনুষঙ্গে। টেলিভিশন আসার আগের যুগে লোকে বলতো কোট কাগজে লিখেছে আনকোট, এখন বলে কোট টিভিতে দেখিয়েছে আনকোট। এছাড়া একটি অঞ্চলের মুখের ভাষায় এমন কিছু শব্দ থাকে যা একান্ত আঞ্চলিক, কোনো সাধারণ অভিধানে তাদের খুঁজে পাওয়া যাবে না। ঠাকুমার ঝুলির গল্পে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এমন অনেক শব্দ ব্যবহার করেছেন যা আমরা অভিধানে পাই না। কোট, কিরণমালা আনকোট গল্পে পড়ি এক নারী তার সহোদরা সম্পর্কে বলছে কোট মায়ের পেটের রক্তের পোম আনকোট। অর্থটা আমরা আন্দাজ করে নিতে পারি, যদিও কোট পোম আনকোট শব্দটি আমাদের অচেনা এবং অভিধানেও তার অর্থ দেওয়া নেই। এখানে একটা অ্যাস্টারিক্স আছে, নিচে সেইটা কোট কিরণমালা আনকোট গল্পেই আবার পড়ি কোট শ্বেত পাথর ধপধপ, শ্বেত মানিক রবরব আনকোট। মুখের ভাষায় মণি রত্নরাও সরব হয়ে উঠেছে। সাহিত্যে একটি চরিত্রের মুখে যে সংলাপ শোনা যায় তা সবসময় হুবহু মুখের কথা নয়। লেখক শিল্পের প্রয়োজনে সেই ভাষাকে পুনর্গঠন করে নেন, সেটাই স্বাভাবিক। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো লেখকের রচনায় আমরা অনেক সময় যেন একেবারে মুখের কথাটাই অবিকল শুনতে পেয়ে যাই, আর তখন বুঝতে পারি মুখের ভাষার একটা বিশিষ্ট গঠন রীতি আছে, সেটা সব সময় মোটেই সরল নয়। কোট
সিঁদুর চরণ আনকোর গল্পের এই জায়গাটা একটু পড়ি। সিঁদুর চরণ বউকে একা ঘরে রেখে দেশ বেড়াতে গেছে, আর সেই সুযোগে চরণ নামে একটা আর সেই সুযোগে চরণ নামে একটি পাজি লোক সিঁদুর চরণের বউ কাতুকে ইশারায় কুপ্রস্তাব দিচ্ছে। কাতুকে সে বোঝাতে চায় বর তাকে একলা ফেলে রেখে গেছে, তার চলে কি করে। কোর্ট চলতির একটা ব্যবস্থা চাই তো, জিজ্ঞাসা চিহ্ন আনকোট। এর জবাবে কাতুর মুখে আমরা শুনি, কোর্ট সেজন্যই তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। আর এর জবাবে কাতুর মুখে আমরা শুনি, কোর্ট সেজন্যই তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। জিজ্ঞাসা চিহ্ন আনকোট। এই জায়গায় আমরা হয়তো লিখতাম, সেজন্যে আমি কি তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়েছি। কিন্তু বিভূতিভূষণ মুখের ভাষার পুরো ছাঁদটি ধরে দিয়েছেন সংলাপে। গলার স্বর পর্যন্ত কথা বলে উঠেছে। আবার বলছি, গলার স্বর পর্যন্ত কথা বলে উঠছে তার লেখার অক্ষরে। মুখের ভাষার এই রকম যথার্থ প্রয়োগ সাহিত্যে আমরা মাঝে মাঝে পাই। পৃষ্ঠা 35। না, এই ফাইলটা আমি এখানে শেষ করলাম। পৃষ্ঠা 35। তবে এই রচনায় আমরা যে মুখের ভাষাকে আবাহন করতে চাইছি তা শুধু আঞ্চলিক কথ্য ভাষা নয়, মুখের ভাষাকে যথাসম্ভব অনুকরণ করে লেখা সাহিত্যের সংলাপও নয়। আমরা খুঁজতে চাইছি সেই ভাষা যা কখনো লেখার কথা ভেবে বলা হয়নি, অথচ তার লেখা হয়ে গেছে এবং সেই লিখিত রূপটি এখন আমাদের সামনে রয়েছে। প্রতিদিনের জীবনে আমরা যে ভাষায় কথা বলি তা নিশ্চয়ই লেখার ভাষা নয়, কিন্তু অক্ষর নির্ভর ভাষার প্রভাবে তাতে অনেক সময় লেখার ভাষার আদল এসে যায়। কিন্তু যারা লিখতে পড়তে বিশেষ জানেন না, তাদের মুখের ভাষার কি কোনো বিশেষ ধরন থাকে? এই প্রশ্নটি আমাদের অনুসন্ধানের বিষয়। লিখিত আকারে যে মুখের ভাষাকে আমরা পাচ্ছি তার নির্মাণ হয়েছে অক্ষর চিহ্ন দিয়ে, অথচ আমরা খুঁজতে চাইছি তার আদি আশ্রয় ধ্বনিকে। অক্ষর থেকে তাহলে আমাদের ধ্বনিতে যেতে হচ্ছে আখর থেকে আওয়াজে। আমাদের এই বিপরীত যাত্রার লক্ষ্য হলো মুখের ভাষার প্রলক্ষণগুলি খুঁজে দেখা। লেখার ভাষার থেকে তার পার্থক্য তো আছেই, কিন্তু তার নিজস্ব প্রকৃতি প্রকরণটি কেমন, এই প্রশ্ন থেকেই বলা যেতে পারে আমাদের যাত্রা শুরু। ধ্বনির মহিমা। ভাষার ইতিহাসে দেখা যায় এক সময় মুখের ভাষা অর্থাৎ বাচন বা স্পিচেরই বেশি মহিমা ছিল। আবার বলছি, ভাষার ইতিহাসে দেখা যায় এক সময় মুখের ভাষা অর্থাৎ বাচন বা স্পিচেরই বেশি মহিমা ছিল। আমাদের দেশে উপনিষদে শব্দকে বলা হয়েছে কোট ব্রহ্ম আনকোট। ন্যায় এবং সাংখ্য দর্শনে শব্দ একটা কোট প্রমাণ আনকোট হিসাবেও গণ্য হয়েছে। পতঞ্জলির মতে ধ্বনি ভাষার প্রধান শক্তি, শব্দই ধ্বনি। 2 উমেশচন্দ্র ভট্টাচার্য কোট ভারত দর্শনসার। উমেশচন্দ্র ভট্টাচার্য কোট ভারত দর্শনসার আনকোট 1356 পৃষ্ঠা 132 থেকে 34, 169। পার্বতীচরণ ভট্টাচার্য কোট শব্দের জগৎ আনকোট
1991, পৃষ্ঠা 1। সক্রেটিস দর্শন আলোচনা করতেন মুখে মুখে, কথালাপ বা ডায়ালগের সাহায্যে। মুখের ভাষায় শ্রেষ্ঠতর এমন এক বিশ্বাস সক্রেটিস এবং প্লেটো দুজনেরই ছিল। মুখের ভাষাকে বিশুদ্ধ বা উন্নততর মনে করার এই যে প্রবণতা, তার পিছনে এক ধরনের ধর্মবিশ্বাস বা অধিবিদ্যার প্রভাবও হয়তো আছে। অন্যদিকে আবার 20 শতকের প্রথম দিকেও ভাষাতাত্ত্বিক এবং সমাজবিজ্ঞানীদের কেউ কেউ মনে করতেন মুখের ভাষা অনুন্নত। এই পৃষ্ঠা 36। এই ভাষার শব্দ সংখ্যা অনেক কম, তাই একই শব্দ অনেক সময় বারবার ব্যবহার করতে হয়। গঠন রীতিও অতি সরল। এই ভাষার সাহায্যে তাই কোনো গভীর চিন্তা করা সম্ভব হয় না। এখনকার ভাষাবিজ্ঞানীরা অবশ্য এই তত্ত্ব একেবারেই মানেন না। তারা দেখিয়েছেন প্রত্যয় নির্মাণ বা কনসেপ্ট ফরমেশনের ক্ষমতা মৌখিক ভাষারও কিছু কম নেই। 3, রুথ ফিনিগান, কোট, লিটারেসি অ্যান্ড অরালিটি, আনকোট, 1988, পৃষ্ঠা 55 থেকে 58। W.J. অং, কোট, অরালিটি অ্যান্ড লিটারেসি, আনকোট, 1982, পৃষ্ঠা 75। অনক্ষর সমাজের মানুষও যে বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করেন তার প্রমাণ পাই লোকসঙ্গীত আর চিত্রকলার। মুখের ভাষাকে তাই আমরা কোনো মতেই নিম্নতর বলতে পারি না। লেখার ভাষার থেকে এই ভাষার কিছু প্রকৃতিগত পার্থক্য আছে, এইটুকু কেবল বলা যায়। এটা ঠিকই যে মৌখিক বা বাচনিক ভাষার শব্দভাণ্ডার তুলনায় সীমিত। একই শব্দ বারবার ব্যবহার করে তাই নানা ধরনের ভাব প্রকাশ করতে হয়। যেমন পাপুয়া নিউগিনির এক জনগোষ্ঠীর সম্বন্ধে জানা গেছে, তাদের ভাষায় পাখি বা কুকুরের জন্যে কোনো জাতিবাচক শব্দ নেই। ওই পশুদের চিহ্নিত করা হয় তাদের ডাকের আওয়াজে। ওই পশুদের চিহ্নিত করা হয় তাদের ডাকের আওয়াজ মুখে নকল করে। কোনো কোনো ভাষায় আবার কোট হাঁটা, আনকোট বোঝানোর জন্যে কোনো আলাদা শব্দ নেই। দাঁড়ানো অবস্থার জ্ঞাপক শব্দ কোট, লেলে, আনকোট, ওই শব্দটিকেই দুবার ব্যবহার করে হাঁটা বোঝানো হয়। কিন্তু ওই ভাষাতেই আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের কলার, ব্র্যাকেট, বানানা, আনকোট কিন্তু ওই ভাষাতেই আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের কলার, ব্র্যাকেট, বানানা, ব্র্যাকেট ক্লোজ জন্যে ভিন্ন ভিন্ন শব্দ আছে। এই ভাষাকে তাহলে আমরা অনুন্নত বলি কেমন করে? আচ্ছা, যেখানে আছে বিভিন্ন প্রকারের কলার, ব্র্যাকেট, বানানা, ব্র্যাকেট ক্লোজ জন্যে ভিন্ন ভিন্ন শব্দ আছে, এখানে 4। সি.জে. হ্যানলে, এশিয়ান এজ, 30শে মে 1996। এই ভাষাকে তাহলে আমরা অনুন্নত বলি কেমন করে? এস্কিমোদের ভাষায় যে বরফের জন্য একাধিক শব্দ আছে এটা আমরা অনেকেই জানি। কোট, আগন্তুক, আনকোট, ছবিতে সত্যজিৎ রায়, কোট, আগন্তুক, আনকোট, ছবিতে সত্যজিৎ রায় খুব জায়গা মতো ব্যবহার করেছিলেন এই তত্ত্বটি।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের এক জনগোষ্ঠীর ভাষায় আবার শুকর বোঝানোর জন্যে 1 ডজন শব্দ ব্যবহার করা হয়। প্রাণীটির গায়ের রং, লিঙ্গ, আবাস প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একটি করে স্বতন্ত্র শব্দ। 5 জ্যাক বুডি সম্পাদিত কোট লিটারেসি ইন ট্র্যাডিশনাল সোসাইটিস আনকোট কোট লিটারেসি ইন ট্র্যাডিশনাল সোসাইটিস আনকোট 1968 পৃষ্ঠা 29। একই শব্দকে বারবার ব্যবহার করে বিভিন্ন অবস্থা বোঝানোর যে প্রকরণ, তা আমাদের দেশের ট্রাইবাল সমাজের ভাষাতেও লক্ষ্য করা যায়। অন্যদিকে ওইসব ভাষারই নিরূপণ ক্ষমতা দেখে আমরা বিস্মিত হই। অন্যদিকে ওইসব ভাষারই নিরূপণ ক্ষমতা দেখে আমরা বিস্মিত হই। ভেরিয়ার এলভিন জানিয়েছেন, মধ্য ভারতের মুরিয়া জনগোষ্ঠী পুরুষাঙ্গ বোঝাতে 6টি এবং স্ত্রী অঙ্গের জন্য অন্তত 3-4টি শব্দ ব্যবহার করে। পৃষ্ঠা 37। যৌনতাকে তাঁরা ইন্দ্রিয় উদযাপনের উৎসব বলে মনে করেন, আর তাই মিলনকালে যৌনাঙ্গের বিভিন্ন অবস্থার জন্য এসে গেছে বিভিন্ন রকম শব্দ। অথচ কোট প্রেম আনকোট অর্থে কোনো শব্দ তাদের মুখের ভাষায় নেই। 6 ভেরিয়ার এলভিন কোট দ্য কিংডম অফ দ্য ইয়াং আনকোট 1968 পৃষ্ঠা 107। এর একটা কারণ হয়তো এই যে প্রেমকে যৌনতা থেকে বিযুক্ত করে দেখতে তাঁরা অভ্যস্ত নন। একটি জনগোষ্ঠীর জীবনযাপনের ধারা আর চিন্তার ধরন তার সংস্কৃতির ছাঁচটা গড়ে দেয়। ভাষার জন্ম হয় এই প্রক্রিয়ার ভেতর দিয়েই। ফলে একটি ভাষায় কী ধরনের শব্দভাণ্ডার তৈরি হবে তা নির্ধারণ করে দেয় ওই বিশেষ জনগোষ্ঠীর জীবনযাত্রা আর জীবন দর্শনের প্রকৃতি। কলা চাষি যাদের প্রধান জীবিকা তাদের মুখের ভাষায়, তাই কলার বিভিন্ন প্রকারের জন্য নতুন শব্দ তৈরি হয়। বরফি যাদের প্রকৃতি পরিবেশ, একটিমাত্র শব্দ দিয়ে তাদের কাজ চলে না। অরণ্য নির্ভর আদিবাসী ভাষায় তাই সুন্দরের উপমা আসে অরণ্যের গাছ, পাতা, ফুল থেকে। প্রেয়সী হল কোট পুষ্পিত শাল গাছ আনকোট। মাঠের মাঝখানে লাল শাড়ি পরা মেয়ে যেন সবুজ পাতার মাঝখানে একটি লাল টুকটুকে লঙ্কা। 7 সীতাকান্ত মহাপাত্র কোট দ্য এন্ডলেস উইভ আনকোট 1994 পৃষ্ঠা 16। মুখের ভাষা থেকে যাত্রা শুরু করে আমরা তাহলে এখন পৌঁছে যাচ্ছি আরও গভীর এক প্রদেশে, একেবারে ভাষা দর্শনের জগতে। আমরা শুনলাম ভাষা গড়ে ওঠে জীবনযাপনের ছাঁচ থেকে, কিন্তু শুধু এইটুকু দিয়ে মৌখিক ভাষার প্রকৃতি প্রকরণকে বোঝা যাবে না। আমরা যারা অক্ষর সমাজে বড় হয়েছি তারা শব্দকে দেখতে শিখেছি তার আভিধানিক অর্থের নিরিখে। তারা শব্দকে দেখতে শিখেছি তার আভিধানিক অর্থের নিরিখে। সেই অর্থ সুনির্দিষ্ট, বক্তা নিরপেক্ষ এবং তা মুদ্রিত হয়ে আছে অভিধানের পৃষ্ঠায়। কিন্তু অনক্ষর মানুষ শব্দকে খুঁজে নেন তাঁদের জীবনযাপন প্রক্রিয়ার সঙ্গে মিলিয়ে। ফলে জীবনযাপনের বিভিন্ন স্তর বা প্রকার অনুসারে তৈরি হয় নতুন নতুন শব্দ। লেখার ভাষায় শব্দের অর্থ স্থির নির্দিষ্ট। রবীন্দ্রনাথ যেমন বলছেন, কোট শব্দ তৈরি হয়েছে ঠিকটা কি জানাবার জন্যে আনকোট। কিন্তু এই নির্দিষ্ট অর্থ দিয়ে কবির কাজ চলে না। তাকে শব্দের অর্থকে কোট বাড়াতে হয়, বাঁকাতে হয় আনকোট। আর তাই কোট কবি
লাবণ্য শব্দের যথার্থ সংজ্ঞা ত্যাগ করে বানিয়ে বললেন, যেন লাবণ্য একটা ঝর্ণা শরীর থেকে ঝরে পড়ে মাটিতে। আবার বলছি, কিন্তু এই নির্দিষ্ট অর্থ দিয়ে কবির কাজ চলে না। তাকে শব্দের অর্থকে কোট বাড়াতে হয়, বাঁকাতে হয়, আনকোট। আর তাই কবি লাবণ্য শব্দের যথার্থ সংজ্ঞা ত্যাগ করে বানিয়ে বললেন, যেন লাবণ্য একটা ঝর্ণা শরীর থেকে ঝরে পড়ে মাটিতে। আট রবীন্দ্রনাথ ঠাকুর, কোট বাংলা ভাষা পরিচয়, আনকোট, পৃষ্ঠা 25। পৃষ্ঠা 38। শব্দের প্রচলিত অর্থকে বিকৃত বিস্তৃত করে নতুন একটা ব্যঞ্জনা আনতে চান কবিরা। মুখের ভাষার ব্যঞ্জনা অন্য জাতের, লেখার ভাষার মতো ঘনত্ব তার নেই। শব্দগুলি যেন একটু কাঁপা কাঁপা, কারণ প্রাণের কনসেপ্টের প্রতিরূপ নয়। না, ভুল হলো। কারণ প্রাণের আবেগের রেশ তাতে লেগে আছে। শব্দ সেখানে ঠিক প্রত্যয় বা কনসেপ্টের প্রতিরূপ নয়। তার ধরনটা হলো বর্ণনা করার মতো। একটা বস্তু বা বিষয়ের ক্রিয়া বা চলমানতাকেই যেন নির্দেশ করে সেই শব্দ নয়। রোজালিন্ড হরোউইটজ ও এস.জে. স্যামুয়েলসের রচনা, হরোউইটজ ও অন্যান্য সম্পাদিত কোট কম্প্রিহেন্ডিং ওরাল অ্যান্ড রিটন ল্যাঙ্গুয়েজ, আনকোট, 1987, পৃষ্ঠা 7 থেকে 9। রুথ ফিনিগান, প্রাগুত্তর, পৃষ্ঠা 57 থেকে 58। যেমন নারীর ঋতুস্রাব বোঝাতে রক্ত ভাঙা। এই ফাইলটি আমি এখানে শেষ করলাম। পৃষ্ঠা 38, পরবর্তী অংশ, অভিজ্ঞতা আর অর্থ। ভাষাবিজ্ঞানের এইসব তত্ত্বকথা আমরা জেনেছিলাম বই পড়ে, আর নিজেদের অভিজ্ঞতায় তা পেয়ে গেলাম সাক্ষরতার কাজ করতে গিয়ে। স্কিপিং দড়ির বাংলা বস্তির মেয়েরা করে নিয়েছে কোট লাফান দড়ি, আনকোট। শুনলেই মনে হবে কথাটা যেন লাফাচ্ছে। স্কুলের স্পোর্টসে আমরা লাফানো অর্থে হাই জাম্প আবার বলছি, স্কুলের স্পোর্টসে আমরা লাফানো অর্থে হাই জাম্প, লং জাম্প এইসব শব্দই বলতে অভ্যস্ত, কারণ ওইভাবেই গোটা আকারে আমরা পেয়েছি শব্দগুলিকে। কিন্তু যারা স্কুলে বেশি দিন যায়নি কি একেবারেই যায়নি, তাদের মুখ থেকে আমরা পেলাম একটি নতুন শব্দ, কোট লাফ খেলা, আনকোট। নালা ডিঙোতে হলে যে লাফ দিতে হয় তা খেলা নয়, নিতান্ত প্রয়োজনের ব্যাপার। কিন্তু স্পোর্টসের মাঠে উল্লম্ফন একটা খেলা, তার উদ্দেশ্য ভিন্ন, আর সেই ভিন্নতাটাই চমৎকার ধরা পড়েছে কোট লাফ খেলা, আনকোট শব্দে। এই শব্দ পরীক্ষার খাতায় উত্তর লেখার জন্যে মুখস্থ করা হয়নি, এটা উঠে এসেছে একেবারে লাফ দেওয়ার আনন্দ আর গতিময়তা থেকে। সেই অভিজ্ঞতার প্রত্যক্ষতা থেকে। এই রকম বিশিষ্ট প্রয়োগ মৌখিক ভাষার একটি সলক্ষণ বলা যেতে পারে। লৌকিক বাংলায় মেয়েদের প্রথম ঋতুমতী হওয়ার অবস্থাকে বলা হয় কোট ফুল ফুটানি, আনকোট। আদিবাসী সঙ্গীতেও এই ব্যবহার আছে। লক্ষ্য করি ঋতুস্রাব বা রজদর্শনের মতো শব্দ কেবল একটি ঘটনা বা অধ্যায়কেই নির্দেশ করছে, কিন্তু ফুল ফুটানি শব্দের ব্যঞ্জনা আরও গভীর।
নারীর যৌবনোদ্গমের প্রারম্ভিক পর্বের সঙ্গে ফুলের প্রস্ফুটনের উপমা এনে এক নান্দনিক মাত্রা যুক্ত করা হয়েছে শব্দটিতে। অর্থ সেখানে সংলিপ্ত হয়ে আছে ক্রিয়া প্রক্রিয়ার কৃষ্টি চেতনায়। পৃষ্ঠা ৩৯। A.K. রামানুজান এই ধরনের অর্থকে বলেছেন কোট কালচারাল মিনিং আনকোট। বক্তার অভিপ্রায় এখানে মিলেমিশে গেছে অর্থে, আর উদ্দিষ্ট অর্থই হলো শব্দের অর্থ। তার কাজ শুধু অর্থকরণ নয়, বক্তার অভিপ্রায়কে ব্যক্ত করা। ১০। A.K. রামানুজান কোট আ ফ্লাওয়ারিং ট্রি আনকোট ১৯৯৭ ব্র্যাকেট ভূমিকা ব্র্যাকেট ক্লোজ। ফিনিগান প্রাগুপ্ত পৃষ্ঠা ৭৮। হরোউইটস প্রাগুপ্ত পৃষ্ঠা ৩৩০ থেকে ৩৪। ভিনদেশি পুরুষ থেকে যুবতী মেয়েটি কোট রাজরক্ত আনকোট হলো। এই কোট রাজরক্ত আনকোট শব্দে তার লজ্জা আর মুখের রক্তিমাভা অনুভূতি আর অভিব্যক্তি দুটোই ধরা আছে। এইসব শব্দের তাই কোনো বিকল্প হয় না। শব্দগুলি যে রূপক বা প্রতীক রচনা করেছে তাদের ভাবানুষঙ্গ থেকে অর্থকে বিযুক্ত করে দেখা যায় না। ঘনিষ্ঠতা বোঝাতে হলে আমরা নিবিড়তা, অন্তরঙ্গতা, সখ্য এরকম বেশ কিছু প্রতিশব্দ ব্যবহার করতে পারি। প্রতিটি শব্দই অভিধান কেন্দ্রিক এবং একটি সামান্য ধারণার জ্ঞাপক চিহ্ন। আদিবাসী গানে এই ঘনিষ্ঠতার অর্থ কিন্তু এসেছে উপমার রূপ ধরে। কোট কানের সঙ্গে দুল যেমন আনকোট, তার ঝোঁকটা হলো একটা ঘটনা বা প্রক্রিয়ার উপমা দিয়ে অর্থটাকে মেলে ধরা। ১১। মহাপাত্র প্রাগুপ্ত পৃষ্ঠা ২৭। উত্তর বাংলার লোকসঙ্গীত দুটি পেয়েছি চন্দ্রা মুখোপাধ্যায়ের সৌজন্যে। উত্তর বাংলার লোকসঙ্গীতে শুনি কোট ঘর জোনালিময় হইল আনকোট, অর্থাৎ উজ্জ্বল হয়ে উঠল। হাত পা পরিষ্কার করলাম বোঝাতে বলা হচ্ছে কোট হাত মাজিলাম পাও মাজিলাম আনকোট। কোট পরিষ্কার আনকোট একটা সামান্য শব্দ, তা দিয়ে যে কোনো ধরনের ময়লা দূর করার কাজই বোঝাতে পারে। কিন্তু কোট মাজা আনকোট শব্দটি একেবারে পরিষ্করণের একটি বিশেষ ক্রিয়া পদ্ধতিকে তার অর্থে ধরে রেখেছে। এই অর্থকে এইভাবে ক্রিয়া প্রক্রিয়ার অনুষঙ্গে মিলিয়ে দেওয়া মুখের ভাষার একটি প্রধান ধর্ম। রামানুজন খুব সুন্দর করে বলেছেন, আমরা লেখার ভাষায় যে কাজটি করি প্রত্যয় বা কনসেপ্টের সাহায্যে, মুখের ভাষায় সেই অর্থটাই অভিব্যক্ত হয় ক্রিয়া প্রক্রিয়ার সম্পর্ক সূত্রের ভেতর দিয়ে। কোট ইন রিলেশন ওয়েভস আনকোট ১২। রামানুজন কোট কালেক্টেড এসেস আনকোট ১৯৯৯ পৃষ্ঠা ৪৬১। তারাপদ রায়ের লেখায় পড়েছি পাবনা ময়মনসিংহে চিচিঙ্গা তারাপদ রায়ের লেখায় পড়েছি পাবনা ময়মনসিংহে চিচিঙ্গাকে বলা হয় কোট শিবচন্দন আনকোট। শব্দটা উচ্চারণ করা মাত্রই যেন একটা ছবি ফুটে ওঠে এবং একটা বিশেষ সবজিকেই বোঝায়। মুখের ভাষার এই সব শব্দ রূপকধর্মী। ভেরিয়ার অ্যালউইন লক্ষ্য করেছিলেন মুড়িয়া যুবকরা মেয়েদের বয়স বোঝায় স্তনের মাপ নির্দেশ করে। সেই মাপটা আবার বোঝানো হয়
কোনো একটি ফলের তুলনা এনে, পৃষ্ঠা 40। আচ্ছা, এখানে 13 অ্যালউইন প্রাগগুপ্ত, পৃষ্ঠা 115 থেকে 16। অন্য দেশের মৌখিক ভাষাতেও এই লক্ষণ দেখতে পাওয়া যায়। লোকে বস্তুর আকার আকৃতি বোঝাতে জ্যামিতির ভাষায় নয়, প্রতিটি আকারের সঙ্গে অন্য কিছুর তুলনা এনে। আসলে জ্যামিতিক আকারের ধারণা আমরা পাই প্রধানত বিদ্যালয়ের শিক্ষা থেকে। যারা স্কুলে যায়নি, আকার আকৃতি সম্পর্কে তাদের জ্ঞান যে কিছু কম নয় তার পরিচয় পাই লোকচিত্রে সুন্দর গঠন বিন্যাসে, তার নানা আকার আকৃতির সংস্থানে। কিন্তু যে ধারণা থেকে ওই আকার অবয়বগুলি রচনা করা হয় তা বিদ্যালয় থেকে পাওয়া যায় না। আবার বলছি, কিন্তু যে ধারণা থেকে ওই আকার অবয়বগুলি রচনা করা হয় তা বিদ্যালয় থেকে পাওয়া যায় না। তার একটা নিজস্ব দর্শন আছে। লোকচিত্রে দেখা যায় নানা রকম রেখা রয়েছে, কিন্তু নিখুঁত জ্যামিতিক সরলরেখা প্রায় নেই। এর ব্যাখ্যা একজন আদিবাসী নারী দিয়েছিলেন এইভাবে: কোট, সোজা লাইন বলে কিছু হয় না, একটা গাছ কি পুরো সোজা উঠে যায়, আনকোট। এখানে 14। অ্যালউইন, কোট, দ্য ট্রাইবাল ওয়ার্ল্ড অফ ভেরিয়ার অ্যালউইন, আনকোট, 1989, পৃষ্ঠা 123। এইচ.এস. সুসম্যান, কোট, হাই রেজলিউশন ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড দ্য প্রবলেম অফ লিটারেসি, আনকোট, 1989, পৃষ্ঠা 216 থেকে 19। বেশ বুঝতে পারি আকারের ধারণা তারা পেয়েছেন তার পেয়েছেন জ্যামিতির বই থেকে নয়, নিত্য জীবনের অভিজ্ঞতা আর প্রত্যক্ষণ থেকে। মুখের ভাষা প্রধানত বর্ণনাধর্মী। এই বর্ণনা কিন্তু শুধু বিবরণ নয়, বিবৃতির ভেতরে ধরা আছে জীবন দর্শনের একটি খণ্ড, এবং সেই দর্শনেই সম্পৃক্ত হয়ে আছে অর্থটি। বয়স্ক নারীদের কাছে জানতে চেয়েছিলাম, দুর্নীতি মানে কি জিজ্ঞাসা তিনি। আমরা হলে বলতাম অন্যায় কাজ, রীতি লঙ্ঘন ইত্যাদি। নিরক্ষর নারীরাও সেই অর্থই প্রকাশ করলেন, তবে কোনো সমার্থক শব্দ দিয়ে নয়, নিজেদের অভিজ্ঞতার একটি খণ্ড তুলে এনে তার বর্ণনার ভেতর দিয়ে। কোট, দুর্নীতি মানে হলো, ধরুন রেশন কার্ড করাতে গেলাম, ঘুষ নিল, আনকোট। কবিতা কাকে বলে? একজন নারী জানালেন, কোট, দুটো লাইনের ভেতর বেশ একটা টান থাকে, গড়গড় করে বলে যাওয়া যায়, আনকোট। কোনো কাব্যশাস্ত্রের পুস্তকে পাওয়া যায় না এই সংজ্ঞা। ঝলমল মানে কি? একটি ছোট ছেলের উত্তর, কোট, যেন লাইট মারছে, আনকোট। একইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে না বলে একটি মেয়ে বলে উঠতে পারে মেঘ জ্বলছে। এও হলো অর্থকরণের এক বিশেষ প্রকরণ। ভাষা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে, কোট, প্রসেস লাইক, আনকোট। পৃষ্ঠা 41। অক্ষর যেমন মুখের ভাষাকে প্রভাবিত করে, লিখনের ভাষাতেও অনেক সময় মৌখিক ভাষার ছাপ দেখতে পাওয়া যায়। সদ্য স্বাক্ষর বা অর্ধস্বাক্ষর ব্যক্তি তাই শিক্ষা কথাটা লেখেন, কোট, তালবস্যয় হস্যই ক্ষয় জফলা আকার, আনকোট। হওয়াকে, কোট, হ অন্তুস্থ আকার, আনকোট। লিখিত ভাষার সঙ্গে পরিচয়টা এখনো পাকা হয়নি, আর তাই মুখের উচ্চারণই যেন রূপ পরিগ্রহ করেছে লেখার অক্ষরে। আমাদের এক বয়স্ক ছাত্রী বিক্রি বোঝাতে গিয়ে লিখেছিলেন, কোট, বিক্ররি, বয়হস্যই কয় রফলা রয় দীর্ঘই, আনকোট। তিনি মুখে বলেন বিক্রি, আর লেখায় দেখতে পান বিক্রি। দুটো চেহারা মিলেমিশে তৈরি হয়েছে এই বিশেষ বানান।
সদ্য স্বাক্ষর মানুষ যে ভাষায় লেখেন তা ঠিক আমাদের অভ্যস্ত লেখার ভাষা নয়। তার প্রতিটি শব্দে রনিত হচ্ছে মুখের উচ্চারণ। একজনকে দেখেছি, তিনি কোট বিজ্ঞান আনকোট শব্দটি বেশ লিখলেন, কিন্তু তারপরই বোধহয় তার মনে হলো অয় জফলা আকার ধ্বনিটা তো আসছে না, তাই অতএব তিনি উয়াগর পর একটা জফলা লাগিয়ে দিলেন। এরকম দুটি লেখার নমুনা আমরা এখানে দিতে পারি। শব্দ দূষণ সম্পর্কে একজন লিখছেন 15 সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষা বিষয়ে লেখকের কাজের অভিজ্ঞতা থেকে এই অংশগুলি নেওয়া হয়েছে। শব্দ বন্ধ হওয়া দরকার। শব্দ বন্ধ কোট আবার বলছি, এরকম দুটি লেখার নমুনা আমরা এখানে দিতে পারি। শব্দ দূষণ সম্পর্কে একজন লিখছেন, এই 15টা পড়ে দিলাম। কোট, শব্দ বন্ধ হওয়া দরকার। যে কাজে মানুষের ক্ষতি হয় তেমন কাজ তেমন কাজ সেকেন্ড ব্র্যাকেট বর্গের জ ব্র্যাকেট ক্লোজ করা উচিত নয়। আচ্ছা, এখানে শব্দ বন্ধ হওয়া অন্তুস্থ আকার দরকার। যে কাজে মানুষের ক্ষতি হয় ক্ষয়কার তয়হস্যই ক্ষতি হয় তেমন কাজ কয়াকার ছ করা উচিত নয়। আনকোট। সেই লেখাটা এখানে লেখা হয়েছে, হাতের লেখা। শব্দ বন্ধ হওয়া দরকার। যে কাছে মানুষের ক্ষতি হয় তেমন কাজ করা উচিত নয়। মানুষেরও ময়াকার নয় হস্য মূর্ধন্য স দন্ত সয়কার র মানুষের। আর একজন ছোটবেলায় কিছুদিন স্কুলে পড়েছিলেন, তিনি লিখছেন, ইংরেজিতে বারবার ফেল করতেন, কিন্তু কোট আমি নাচ গান সূচ খেলা চেয়ার খেলা অঙ্ক ব্র্যাকেট অঙ্ক অনুস্বর ক, হ্যাঁ, আর এখানে নয় কয় অঙ্ক ব্র্যাকেটে অঙ্ক খেলা দড়ি দিয়ে লাফ খেলায় পাশ করতাম, আমি প্রাইজ পেতাম খেলায়। এবার আরেকটি উদাহরণ, শ্রী বরদাকান্ত বসুর কন্যা আমি মানদা সুন্দরী দাস্যা মোম হস্তে প্রস্তুপূর্বক শ্রীছুত পিতা ঠাকুর মহাশয়কে এই সজনী প্রণামপূর্বক দিলাম। সভ্যগণ মহাশয়রা যে ত্রুটি হয় মাপ করিবেন। দাঁড়ি। পৃষ্ঠা 42। লিখিত ভাষায় অনভ্যস্ত নারীর লেখা ঠাকুরপুকুর গুরুসদয় সংগ্রহশালায় রাখা একটি কাঁথা থেকে নেওয়া। সজনী ব্র্যাকেট স দন্ত স বর্গের জ নয় দীর্ঘ সজনী মানে সুজনি বা কাঁথা। বানানের যে কোট ভুল আনকোট আমরা দেখছি, তা কিন্তু ঠিক অজ্ঞতার কারণে নয়। মুখের ভাষায় বারবার ছায়া ফেলছে অক্ষরের ওপর, আর তারই প্রভাবে এসে গেছে এক বিশেষ বানান রীতি। এই একই ধরনের বানান আমরা বিভিন্ন জনের লেখায় দেখতে পাই। এই একই ধরনের বানান আমরা বিভিন্ন জনের লেখায় দেখতে পাই। ফলে তা কোনো এক ব্যক্তির অজ্ঞতাজনিত ভুল বলে মনে করা যায় না। একে আদৌ ভুল বলা হবে কি না তা নিয়েও তর্ক চলতে পারে। প্রধানত লেখার ভাষা নিয়ে যাদের কারবার, লেখার সময় মুখের ভাষাকে তারা আপনা থেকেই লেখার উপযোগী করে নেন। বাক্যগুলিও উদ্ভিন্ন হয় সেই ছাঁদ নিয়েই। কিন্তু লেখার চর্চা যাদের কম বা একেবারেই নেই, তাদের লেখার ভাষায় বাচনভঙ্গির আদলটাই এসে যায়। অক্ষর যেন ধ্বনি হয়ে বেজে ওঠে।
শব্দ যেন একটা ক্রিয়া বা ঘটনাকে বর্ণনা করে যায়। এক বয়স্কা নারী আমাদের জানালেন পাড়া পড়শিদের স্বভাব বড় খারাপ, তারা খালি কান মন্তর দেয়। ধরে নিচ্ছি কান মন্তর বলতে বোঝানো হয়েছে কুমন্ত্রণা, কিন্তু এটাকে আর একটার প্রতিশব্দ ঠিক বলা যায় না। কানের ভেতর কুপরামর্শ প্রবেশ করিয়ে দেওয়ার ক্রিয়াটাকে ধরে রেখেছে কান মন্তর শব্দটি। কুমন্ত্রণা শব্দে সেই ভাবটা পাওয়া যায় না, কুমন্ত্রণা শব্দে সেই ভাবটা পাওয়া যাবে না। শব্দকোষ নির্ভর ভাষায় একটা শব্দের অর্থ বিমূর্ত ভাব নির্ভর, কিন্তু মুখের ভাষায় অর্থ কোনো নির্বস্তু ভাব নয়, তা বিষয়টাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, এলুসিটেট করে। বিশুদ্ধ জল মানে কি? আমরা এক কথায় উত্তর দেব পরিষ্কার জল, কিন্তু বস্তির শিশুরা আমাদের বুঝিয়ে দিল যে জলে পোকা নেই। এরপর দূষিত জলের অর্থ খুঁজে পেতে আর অসুবিধা হয় না। দূষিত জল মানে যে জলে পোকা বিজবিজ করছে ওই বিজবিজ শব্দটির উচ্চারণ ভঙ্গি বলে দেবে সেই জল বড় খারাপ। মুখের ভাষার অর্থ প্রকাশের হলো এক বিশেষ ধরন। অর্থ আসছে অভিধান থেকে নয়, অভিজ্ঞতার জগৎ থেকে। অর্থ আসছে অভিধান থেকে নয়, অভিজ্ঞতার জগৎ থেকে। একটি শব্দ আরেকটি শব্দকে প্রতিস্থাপিত করছে না, শব্দটা নিজেই ভেঙে গিয়ে অর্থকে মেলে ধরছে। পৃষ্ঠা 43। বুকের ভাষা মুখের ভাষা মানুষের আদি ভাষা। শ্রদ্ধা, ভক্তি, ভয়, ভীতি মিলে এই ভাষাকে ঘিরে, তাই এক গভীর দর্শন গড়ে উঠেছে মানুষের মনে। কথা বলার ক্ষমতাকে কোনো কোনো জনগোষ্ঠী মনে করেন একটা বিরাট ক্ষমতা, যার সঙ্গে বুদ্ধি, মনন সবকিছু মিশে আছে। বুদ্ধিমান ব্যক্তি মানে যে ভালো কথা বলতে পারে মতের মিল মানে কথার মিল 16 ফিনিগান প্রাগভুক্ত, পৃষ্ঠা 47 থেকে 48, 53 থেকে 54। ভারতীয় লোক সাহিত্যে আবার কথা হলো নিজের অস্মিতাকে প্রকাশ করার একটি প্রকরণ। মানুষ গল্প বলতে চায়, না বলতে পারলে অসুস্থ হয়ে পড়ে, গাছ বা দেয়ালকে গিয়ে গল্প শুনিয়ে আসে। মুখরা নারী সমাজে নিন্দিত হয়, কথাকে নিয়ন্ত্রণ করে দমিত করতে চাওয়া হয় তার ব্যক্তিত্বকে। একটি কন্নড় গল্পে আছে, এক বউকে তার বর কিছুতেই গল্প বলতে দিত না। মনের মধ্যে গল্প চেপে রাখতে রাখতে একদিন সেগুলো বেরিয়ে এসে এক একটা বস্তুর আকার ধারণ করল, এবং তাই নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায় ভেঙে পড়ার মতো হলো। 17 রামানুজন আ ফ্লাওয়ারিং ট্রি পৃষ্ঠা 225 থেকে 26। গল্পটি ওই সংকলনেই পাওয়া যাবে। অন্যান্য সহায়ক গ্রন্থ এল.এস. ভাইগটস্কি থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 1962, মাইকেল কোল দ্য কালচারাল কনটেক্সট অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিং 1971। কথার কি প্রবল প্রতাপ! মুখের বাক্য একবার উচ্চারিত হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কথাকে দমিত করে রাখলে সে ভয়ানক প্রতিশোধ নিতে পারে। কথার শক্তিতে কারোর মুন্ড খসে যায়, কারোর শরীর ভস্ম হয়ে যায়, কখনো বা আবার প্রাণের জন্ম হয়। মুখের ভাষা মানুষের বুকের ভাষা এই ভাষাকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে, আবার তাকে ভয় পায়, সমূহ করে। তাকে নিয়ে গল্প, কবিতা কত কি লেখে, আর সেই সব লেখায় বারবার ফিরে আসে মুখের ভাষার আরতি। এই ফাইলটি আমি এখানে শেষ করলাম।